এটা মূলত আসলে একটা ফাউন্ডেশন ক্লাস। তো আমাদের ২ টো ক্লাস হবে। আজকে হচ্ছে ক্লাস 1, এরপরে 2nd ক্লাস হবে আগামীকাল। তো আমাদের এই যে ফাউন্ডেশন ক্লাস, এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর রোড টু ক্যারিয়ার সাকসেস। তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কিভাবে ক্যারিয়ারে সাকসেস হব আরকি। বিষয়টা এরকমই। ওকে। তো আমার পরিচয়টা একটু দেই। আমার নাম হচ্ছে শেখ মনিরুল হাসান। আমি আইটিবিআই চুয়েটেরই ট্রেইনার ডিজিটাল মার্কেটিং এর। পাশাপাশি আমি একটা কোম্পানিতে জব করি। হেড অফ ডিজিটাল মার্কেটিং হিসেবে আছি। পাশাপাশি আমি আরো বেশ কিছু কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করি আরকি, মার্কেটিং কনসালটেন্ট। এছাড়াও আমার Udemy তে কোর্স আছে ফ্রি। আপনারা ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। YouTube এ ভিডিও আছে। এটাই হচ্ছে আমার মোটামুটি ছোটখাটো পরিচয় আরকি। তো আজকে আপনারা এখানে যারা জয়েন হয়েছেন সবাই কি উম আমাদের স্টুডেন্ট নাকি স্টুডেন্ট ছাড়াও আছেন? আচ্ছা, আমাদের এই ক্লাসের প্রসেসটাকে আমি একটু বলি। সেটা হলো যে আমরা ১ম এ থিওরিটিক্যাল আলোচনা করব। এরপরে আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখব আরকি হাতে কলমে। আর আগামীকালকের যে ক্লাস, ওই ক্লাসে আমরা মূলত জানবো যে ডিজিটাল মার্কেটিং শিখে আসলে কিভাবে করে খাওয়া যায়। মানে কোথায় কি করার সুযোগ আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। বাট আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আসলে ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা কি? কিভাবে কাজ করে? কি বিষয় এটির সাথে আসলে জড়িত? কি টুল ইউজ করা হয়? এগুলোই আরকি। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, গ্রেট। তো আজকে আসলে আমাদের যে ক্লাসের টপিক হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, এসেনশিয়াল টুলস অ্যান্ড টেকনিকস। ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল কি? আপনারা অনেকেই যারা সেলস মার্কেটিং এ জব করেন, তারা অলরেডি আসলে জানেন যে মার্কেটিং কি? আসলে মার্কেটিং এর বিষয়গুলোই ডিজিটালি যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তখনই এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা এটা আসলেই হচ্ছে মার্কেটিং। যেই জেনুইন যেই মার্কেটিং, সেটাই আসলে এটা। বাট এটা যখন আমরা ডিজিটাল যে প্ল্যাটফর্মস গুলো আছে, টুলস গুলো আছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা যখন মার্কেটিংটি করছি, তখন হচ্ছে এটি হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং, নাথিং এলস। এটা হচ্ছে আসলে মার্কেটিংই। ওকে। তো আজকে আমাদের যে ক্লাস, এই ক্লাসের এজেন্ডা আসলে কি? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা জানবো। কিভাবে আসলে এভ্যালুয়েশনটা কিভাবে হচ্ছে? আ গুরুত্ব কি? ডিজিটাল মার্কেটিং এ কি চ্যানেল আসলে ইউজ করা হয়? চ্যানেলস। এসইও সম্পর্কে হয়তো অনেকেই শুনেছেন। সেটি আসলে কি, বা অনেকে হয়তো জানতেও পারেন এইখানে, বা এমন হতে পারে যে আপনারা অনেকেই আগে প্রিভিয়াস কোর্স করেছেন। সেটিও হতে পারে। পিপিসি কি? বা আমি যদি বলি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, পিপিসি বা অন্যান্য যেই বিষয়গুলো আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং। মূলত আসলে আমরা যখন ডিজিটাল মার্কেটিং করি, এটা মূলত কনটেন্টের থ্রু দিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করি। তার মানে হচ্ছে কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে কিন্তু মার্কেটিংটা হয় কনটেন্ট দিয়ে। তার মানে এখানে মাদার হচ্ছে কনটেন্ট। কি টুলস আছে? ইমেইল মার্কেটিং একটা ব্যাপার আছে, যেটা একসময় খুব পপুলার ছিল। এখন আস্তে ইমেইল মার্কেটিং এর যে বিষয়টি, এটি আ আগের মতো আসলে ইফেক্টিভ নেই। তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। কারণ এটা এখনো কাজ করে, এবং এটার অল্টারনেটিভ কি এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে ইমেইল মার্কেটিং আসলে কাজ করে না, বাট রিসেন্ট আসলে মার্কেটে কি আছে যেটা খুব ভালো কাজ করে। আ কি টেকনিকস আসলে ডিজিটাল মার্কেটিং ইউজ করা হয়, এটা আমরা দেখব। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক ২০২০ সালের পর থেকে, এবং স্পেশালি ২০২৪ এ এসে খুবই একটা রেভলিউশন ঘটিয়েছে এআই। যখন ChatGPT টাইপের জিনিসপত্র চলে আসলো, তখন থেকে আরকি আমরা এটা আ মানে আগে হচ্ছে ধরুন রাজা বাদশাহরা জানতো, এখন হচ্ছে যদু-মধু, আমাদের মতো যদু-মধু কদুরাও জানে যে আসলে এআই দিয়ে কিভাবে খুব একটা এফিশিয়েন্ট কিছু করে ফেলা যায় অল্প সময়ের ভিতরে। ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস সবসময় চেঞ্জ হয় আসলে। এইটা সম্পর্কে আমরা জানবো। কিছু কমন মিস্টেক আমরা করি ডিজিটাল মার্কেটিং এ। যারা অলরেডি কাজ করছেন, আ এটি তাদের জন্য যেমন একটা লক্ষণীয় ব্যাপার, এবং যারা কাজ করছি এবং সামনে করব, আ তাদের জন্য খুব একটা সতর্কতামূলক ব্যাপার। এইগুলো বিষয় নিয়ে আমরা জানবো।
কিভাবে সাকসেস আমরা মেজার করি, অ্যানালাইটিক্স ইউজ করা হয় কিভাবে ROI বিষয়গুলো কিভাবে আমরা মেজার করব এবং সেখান থেকে ডিসিশন নিব সেটি। ওকে। তো ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে যখন আমরা ধরুন আমরা যে ভাই সেলস এ কাজ করছেন, সেলস অ্যান্ড মার্কেটিং যদিও ডিফারেন্ট, বাট এটা হচ্ছে ভাই ব্রাদার, মানে হচ্ছে ধরুন আপন ভাই আরকি। একে অপরের ভাই। হয়তো একটু ডিফারেন্ট, বাট আ যদি আমি ফিলোসফি বলি তাহলে ফিলোসফি কিন্তু একই। কারণ আমি যখন মার্কেটিং করছি, মার্কেটিং করার ফলে আমার যে লিডস গুলো আসবে, সেই লিডস গুলো চলে যাবে সেলস ডিপার্টমেন্টের কাছে। তারা সেগুলো হ্যান্ডেল করে সেই লিডস গুলোকে কনভার্ট করবেন সেলসে। ওকে। তাহলে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? আমি যখন আমার কোনো মানে আমি বা যেকোনো কোম্পানি যখন তার কোম্পানির কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণা করে, সেটা হচ্ছে মার্কেটিং আসলে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। যখন প্রচারণাটা করছে ধরুন আ টিভিতে করলো, টেলিভিশন, নিউজ পেপারে করলো, মানে প্রিন্ট মিডিয়া। সে হচ্ছে লিফলেট, ব্রোশিয়ার, এই যে মার্কেটিং গুলো বা আ ব্যানার, সাইনবোর্ড, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। সো আমরা যখন প্রচারণা করছি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। এখন এই ট্র্যাডিশনাল প্রচারণা আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্মস যেমন হচ্ছে Facebook বা আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, যেটা হচ্ছে যেকোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল। অর্থাৎ আপনি ঢাকাতে আছেন, আপনি চিটাগং এর একটা ইউনিভার্সিটিতে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সে এনরোল হয়েছেন। এই যে ফ্লেক্সিবিলিটি, তো আপনি ধরুন বাংলাদেশে বসে আছেন, আপনি USA তে মার্কেটিং করছেন। তো ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিংকে আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্মস ইউজ করে প্রচারণা করি, তখন এটা হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং। বাট টেকনিকস বলেন, প্রসেসেস বলেন, ফিলোসফি বলেন, মোটামুটি 80% রিলেভেন্ট। 20% কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো হচ্ছে আ ওই 20% মিলবে না। বাট 80% কোর যে বিষয়গুলো আছে ওইগুলো আসলে রিলেভেন্ট। তো আমরা এখানে কি কম্পোনেন্টস গুলো কি ডিজিটাল মার্কেটিং এর? অনলাইন প্ল্যাটফর্মস। তো অনলাইন প্ল্যাটফর্মস, এই সোশ্যাল মিডিয়াও কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের অংশ। বাট অনলাইন প্ল্যাটফর্মস বলতে আমরা বোঝাচ্ছি যে বিভিন্ন ওয়েবসাইট থাকবে। ধরুন WhatsApp ও একটা অনলাইন প্ল্যাটফর্মের একটা অংশ, হ্যাঁ? তো অনলাইন প্ল্যাটফর্ম বলতে হচ্ছে সবকিছু, যা কিছু আছে সবই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মস। আপনি Facebook বলেন, এটা অনলাইন প্ল্যাটফর্মস। আপনি আপনার একটা ওয়েবসাইট আছে, এইটাও। আ এখানে ধরুন আপনার YouTube বা যা আছে, হুম? আপনি যদি সার্চ ইঞ্জিনও বলেন, এইটাও একটা অনলাইন প্ল্যাটফর্ম। আমরা আসবো সামনে সার্চ ইঞ্জিন কি, কিভাবে কাজ করে, এটা আমরা ধীরে, ধীরে দেখব আরকি। সোশ্যাল মিডিয়াকে অলরেডি আমরা জানি যেইখানে সোশ্যালি আমরা সবাই কানেক্টেড থাকি এবং একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারি। সেটা আসলে সোশ্যাল মিডিয়া। সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন জিনিসটা আসলে কি? যেখানে সার্চ করে আমরা রিলেভেন্ট ইনফরমেশন পাই, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। আমি যদি উদাহরণ দেই তাহলে ধরুন Google, হুম? মানে টেকনিক্যাল শব্দে যাচ্ছি না আরকি। একেবারে খাঁটি বাংলায় ধরুন Google হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এখানে সে কি করেছে? এখানে সে হচ্ছে যে বিভিন্ন রকমের ওয়েবসাইটের ইনফরমেশন সেখানে ইন্ডেক্স। মানে স্টোর করেছে সেইখানে। তো আপনি বা আমি যখন সার্চ করি কোনো কিছু, ধরুন আমি Google ইউজ করে এখানে কোনো কিছু সার্চ করলাম, তখন এই ইন্ডেক্স থেকে সে ইনফরমেশন আমাকে এখানে সার্ভ করে। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে সেই সিস্টেম বা সেই প্রোগ্রাম বা একটা সফটওয়্যার আমরা এটাকে বলতে পারি বা প্ল্যাটফর্ম বলতে পারি, যেখানে আমরা সার্চ করে রিলেভেন্ট বা যেখানে আমরা যেকোনো কিছু সার্চ করে বের করে ফেলতে পারি, খুঁজে বের করতে পারি। সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। তো Google এর মতো এখানে আরো অনেক রকম সার্চ ইঞ্জিন আছে। মানে অনেক সার্চ ইঞ্জিন আছে। যেমন ধরুন Bing আছে।
এটা হচ্ছে মাইক্রোসফটের, BING। তারপরে হচ্ছে বাইদু আছে, যেটা হচ্ছে চায়নাতে খুবই জনপ্রিয়। ইয়ানডু আছে, ডাকডাকগো আছে। তো অনেক বিশ্বে অনেক সার্চ ইঞ্জিন আছে আরকি। বাট পপুলার হচ্ছে এগুলো। এবং আপনি যদি YouTube বলেন, YouTube ও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। কারণ আপনি কিন্তু এখানে গিয়ে সার্চ করে সবকিছু বের করছেন আরকি। মানে ব্যাপারটা এমন। সার্চ ইঞ্জিন নিয়ে আপনারা যারা আমাদের কোর্সে যারা এনরোল হয়েছেন, সার্চ ইঞ্জিন নিয়ে এবং SEO নিয়ে অনেকগুলো ক্লাস আছে। ৩-৪ টার মতো ক্লাস আছে। সেখানে খুব ভালো করে সার্চ ইঞ্জিন কি, কিভাবে কাজ করে, এটার অ্যালগরিদম কিভাবে কাজ করে, আ র‍্যাংক আসলে কিভাবে হয়, ইনডেক্স কিভাবে হয়, আ কেন একটা রেজাল্ট ১ নম্বরে দেখায়, আরেকটা ১০ নম্বরে দেখায়। এই সবগুলো বিষয় ওইখানে হচ্ছে আমরা হাতে কলমে শিখব মোটামুটি। ওইখানে হচ্ছে আমাদের ডিটেইলে যে শেখার, সেটা আমরা হচ্ছে ওইখানে শিখব। আরেকটা হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং হচ্ছে আ আমরা ধরুন কোনো এক সময় চিঠিপত্রের মাধ্যমে আমাদের মেসেজ আদান-প্রদান করতাম। তো সেই কনসেপ্ট থেকেই কিন্তু এই যে ইমেইলের যেই আ ইমেইল, ইলেকট্রনিক মেইল, অর্থাৎ ওই যে মেইলটাকেই যখন ইলেকট্রনিক্যালি যখন ইউজ করা হচ্ছে বা অনলাইনের মাধ্যমে আ যখন ইউজ করা হচ্ছে, তখনই আসলে হয়ে যাচ্ছে একটা ইমেইল। বাট আপনি যদি ট্র্যাডিশনাল থিংকিং থেকে যদি চিন্তা করেন, তাহলে এটা আমরা যখন ওয়ান্স আপন এ টাইম আ চিঠিপত্রের আদান-প্রদান যখন হতো, ব্যাপারটা আসলে কাইন্ড অফ সেরকমই। যে আপনি চিঠিপত্রের মতোই লিখছেন যে, "ডিয়ার অমুক", আ একটা বডির ভিতর একটা মেসেজ আপনি লিখছেন এবং লাস্টে আপনি দিচ্ছেন যে, "আমি অমুক, অমুক জায়গা থেকে এই ঠিকানায় যাবে" আরকি। তো এইখানেও ওই সেম কনসেপ্টই আ ইউজ করে হচ্ছে এই যে ইমেইলিং সিস্টেম কাজ করে। এখন ইমেইল মার্কেটিং আমরা কেন বলছি? ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা যখন আ চিঠিপত্রের পরিবর্তে কোনো প্রমোশনাল, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণার জন্য আমরা যখন এই ইমেইলটাকে ইউজ করি, তখনই আসলে এটা হয়ে যাচ্ছে ইমেইল মার্কেটিং। তা না হলে এটা হচ্ছে ইমেইলিং নরমালি। আমরা যখন একজনকে আরেকজনকে সেন্ড করছি, ধরুন আপনাকে আমি সেন্ড করলাম, যখন আ আরো মোটামুটি ৪-৫ বছর বা ১০ বছর আগে কিন্তু ইমেইলের খুব আ ব্যাপক একটা জনপ্রিয়তা ছিল, এখনো আছে। বাট অনেক রকমের চ্যানেল, অনেক রকমের প্ল্যাটফর্ম হওয়াতে যেটি হয়েছে যে অডিয়েন্স ভাগ হয়ে গিয়েছে এবং ইনস্ট্যান্স যেই রেসপন্স সেটা পাওয়ার জন্য অনেকে এখন অন্যান্য চ্যানেল ইউজ করে রাদার দ্যান ইমেইল আরকি। তো ইমেইল মার্কেটিং কি আমরা এটা জানতে পারলাম এবং আ আমাদের কোর্সে ইমেইল মার্কেটিং নিয়ে মোটামুটি ২ টার মতো ক্লাস আছে। এই ২ টা ক্লাসে ইমেইল একটা প্ল্যাটফর্মে ইমেইল একেবারে স্ক্র্যাচ থেকে, হ্যাঁ? ওই প্ল্যাটফর্মটা সেটআপ করা শুরু থেকে ইমেইল সেন্ড করা পর্যন্ত, এবং এখানে অটোমেশন ও দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আমরা ইমেইলগুলোকে অটোমেট করে রাখতে পারি। ধরুন আপনার ওয়েবসাইটে একটি ফর্ম আছে বা একটি কনট্যাক্ট ফর্ম আছে। একজন ইমেইল, একজন কনট্যাক্ট ইনফরমেশন সাবমিট করলো। এই অটোমেশন এর ব্যাপারটা এরকম যে আপনি সেট অফ ক্যাম্পেইন সেট করে রাখবেন বা সেট অফ রিপ্লাইজ সেট করে রাখবেন, যে এখানে হচ্ছে কাস্টমারের আ যে ইনটেন্ট, কাস্টমারের যেই মনোভাব, সেটার উপর ডিপেন্ড করে এভলিউশন অফ ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আসলে শুরু হলো কখন থেকে? বা সবাই তো ট্র্যাডিশনাল মার্কেটিং এর মাধ্যমেই তার পণ্যের, তার আ যে সেবা সেটার প্রচারণা করছিলেন, প্রসারণ ঘটিয়েছিলেন। বাট কখন থেকে আসলে এই ডিজিটাল মার্কেটিং জিনিসটা শুরু হলো? ১৯৯০ সালে আসলে ইন্টারনেটের যখন জন্ম হয়, তখন চলে আসে হচ্ছে ইমেইল মার্কেটিং। এই যে শুরু হলো, হ্যাঁ? ২০০০ সালে এসে সার্চ ইঞ্জিন আসলো, যেমন Google। আ তখন হচ্ছে SEO, এই কনসেপ্ট গুলো ইমপ্লিমেন্ট হওয়া শুরু হলো। এরপরে হচ্ছে Google PPC অ্যাডস আ এই সিস্টেম চালু করলেন। তখন থেকে PPC অ্যাড দেওয়া শুরু হলো। মানে যেটা সার্চ অ্যাড আরকি, আমরা যেকোনো কিছু সার্চ করলে যে অ্যাড দেখতে পাই। ২০১০ সাল থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই পপুলার হওয়া শুরু হলো। যেমন Facebook, Instagram যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি।
ইন দ্য মিন টাইম ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটি এখন খুবই একটা বুমিং জিনিস। ২০২০ পর থেকে এআই ড্রিভেন যে পার্সোনালাইজেশন, অর্থাৎ ব্যক্তির পছন্দের উপর ভিত্তি করে যেই মার্কেটিংটা হচ্ছে। ধরুন আপনি ফেসবুক ইউজ করছেন, আপনি একটা বই দেখলেন, বুকস। ধরুন আপনি কোরআনের একটা ডিজিটাল কোরআন বুকস এরকম একটা আপনি দেখলেন, একটা অ্যাড দেখলেন, ওইখানে আপনি ২ সেকেন্ড স্টে করলেন। দেখবেন এরপরে আপনি স্ক্রল করে নিচে নামবেন, যত দেখবেন আপনাকে ওই টাইপের অ্যাড দেখাবে। এই যে এআই ড্রিভেন বা ডেটা ড্রিভেন পার্সোনালাইজেশন, এটা কিন্তু শুরু হয়েছিল ২০২০ তখন থেকে, বা তার একটু আগে থেকে শুরু হয়েছে, এবং এখন তো খুবই, এখন আপনি অডিয়েন্স যদি টার্গেট নাও করেন, তারপরেও কিন্তু আপনার অ্যাড টার্গেটেড কাস্টমারের কাছে নিয়ে যাবে ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম। এটা কিভাবে? এটা হচ্ছে যে আপনার এই যে এআই ড্রিভেন বা ডেটা ড্রিভেন যে পার্সোনালাইজেশন যে সিস্টেম, যেটা ওর ব্যাকএন্ড ইউজ করে অ্যালগরিদম, সেটির মাধ্যমে আসলে ও রিড করে যেই ভিজিটর আছে, যে অডিয়েন্স আছে, তাদের বিহেভিয়ার রিড করে। সেটি যেমন করে, পাশাপাশি সে ভয়েস ট্র্যাকও কিন্তু করে। ইন দ্য মিন টাইম এখানে চলে এসেছে ভয়েস সার্চ। এখন কিন্তু অনেকেই দেখবেন যে ওই লেখালেখির আর কোনো সময় নাই, ভয়েস সার্চ করে। এবং ভয়েস সার্চ অপটিমাইজেশন এটাও ২০ থেকেই এটাও শুরু হয়েছে। এখানে আরেকটা টার্ম আছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। ওদের অ্যাড স্লট ওরা বিক্রি করে, অ্যাড স্লট অর্থাৎ অ্যাড স্পেস বিক্রি করে। তো আপনি যদি ১ম পেজে অ্যাড দিতে চান, তার জন্য একটা খরচ আছে, 2nd পেজে। তো এই বিষয়গুলোকে প্রোগ্রামেটিক্যালি ম্যানেজ করা যে সিস্টেম, সেটা হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। বিষয়টা মনে হয় একটু জটিল হয়ে যাচ্ছে। অ্যাড স্পেস বাই করতে পারবেন আরকি, কিনতে পারবেন। তখন আসলে ওইটা হয়ে যেত প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং অর্থাৎ। এবং প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর এখানে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। ধরুন গুগলের একটা প্ল্যাটফর্ম আছে, এই যে DV360। DV360 হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এখন বিষয়টা যদি এমন হয়, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর স্পেস বাইং সেলিং। এটার মূল কনসেপ্ট হচ্ছে এটা। ধরুন আপনার একটা ওয়েবসাইটই আছে যেখানে 2 মিলিয়ন ভিজিটর প্রতি মাসে আসে। তো আপনি চাচ্ছেন যে এটা অ্যাডসেন্স বা এই টাইপের জিনিসপত্রে না গিয়ে আপনি প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এই সিস্টেমে হচ্ছে আপনি যাবেন। তখন হচ্ছে আপনি ওই স্পেসগুলো ওইভাবে আপনি বিক্রি করতে পারবেন। প্লাস এই যে এই টাইপের যেই প্ল্যাটফর্মগুলো আছে, এদের সঙ্গে আপনি ইন্টিগ্রেট হবেন। তো আপনি যখন এদের সাথে ইন্টিগ্রেটেড থাকবেন, তখন হচ্ছে আমি এই DV360 ইউজ করে আমি ধরেন বিভিন্ন রকমের যেই এইসব টাইপের ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমস বা এই টাইপের যেই প্ল্যাটফর্মগুলো, সেখানে হচ্ছে আমি স্পেস কিনতে পারবো। যে ঠিক আছে, আমার এই অ্যাডটি আমি এখানে তোমার ১ম পেজে দেখাবো। এটার জন্য ওইখানে বিডিং হয়, হ্যাঁ? ধরুন ১০ জন বিডিং করবেন। যিনি বেশি পয়সা দিবেন সে ওইখানে হচ্ছে ১ম পেজে প্লেসমেন্ট পাবেন। মানে ব্যাপারটা এরকম। এখানে হচ্ছে কম্পিটিশনের একটা ব্যাপার। বিডিং সব জায়গায় আছে, যেমন ফেসবুকেও কিন্তু বিডিং আছে। বাট ওইটা আমরা ওইভাবে কিন্তু ওইটা আমরা আমাদেরকে মেইনটেইন করতে হয় না। কারণ আমরা একটা টাকা সেট করে দেই। সেটা হচ্ছে ব্যাকএন্ড থেকে কেটে নেয় এবং যেখানে দেখানোর দরকার সে সেখানে দেখিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং এর আসলে গুরুত্ব কি? ওকে, ডিজিটাল মার্কেটিং এর কিন্তু এই সময়ে এসে গুরুত্ব অনেক। কেন গুরুত্ব অনেক? ধরুন আপনি সেলস এর কাজ করেন, সেলস। তো আপনি বাংলাদেশে কাজ করেন, আপনি রিভ সিস্টেমে কাজ করেন। তো আপনি চাইলেই কিন্তু এখানে বসে ইউএসএ তে কাজ করতে পারেন। এটা কিন্তু করতেই পারেন আপনি। তো এটাকেই বলা হচ্ছে গ্লোবাল রিচ। বা আপনি এখানে আপনি ঢাকাতে থাকেন। আপনি ঢাকাতে একটা ই-কমার্স আ বিজনেস আছে আপনার। তো আপনি চাচ্ছেন পাশাপাশি যে অ্যামাজনে একটা বিজনেস দাঁড় করাতে। যেটাকে আপনি যদি বলেন যে অ্যামাজন FBA, আরেকটা মেথড আছে অ্যামাজন FBM।
ধরেন আপনি FBA শুরু করবেন। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনি চায়না থেকে আমি একটু বেলাইনে যাবো মাঝে, মাঝে। ঠিক আছে? আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ একটু উদাহরণ দিয়ে আমি একটু এই পয়েন্টগুলোর সাথে রিলেট করার চেষ্টা করব আরকি। তো গ্লোবাল রিচ যখন আমরা বলছি তখন হচ্ছে গ্লোবালি। বলে না যে থিংক গ্লোবালি। ধরুন আপনি ঢাকাতে আছেন, আপনি চিন্তা করছেন যে আপনি আপনি আ আমেরিকাতে প্রোডাক্ট বিক্রি করবেন। তাহলে আপনার কি করতে হবে? আপনাকে হচ্ছে একটা বিজনেস সেটআপ করতে হবে। তো এত ঝামেলার ভিতর না গিয়ে আপনি Amazon এ এই FBA মডেলটাতে গিয়ে আপনি প্রোডাক্ট-টোডাক্ট সেল করতে পারবেন। তো এটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনি গ্লোবালি রিচ করতে পারছেন। হুম? তো এই যে ওয়ার্লড ওয়াইড অডিয়েন্স এর কাছে আপনি অ্যাক্সেস পাচ্ছেন, এটা কিসের মাধ্যমে? এটা কিন্তু এই যে মার্কেটিং এর মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করেই কিন্তু আপনি পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে গ্লোবাল রিচ। আমরা যদি মার্কেটিং এর ভাষায় বলি তাহলে ধরুন আপনি একই কথা। ধরুন আপনি এখানে আছেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন। আপনি আ নিউ ইয়র্ক যে প্রভিন্স আছে ইউএস এর সেটাকে আপনি টার্গেট করলেন। সেখানে আপনি এড চালালেন। আপনি কিন্তু গ্লোবাল রিচ পেলেন। তার মানে হচ্ছে আমরা যেকোনো জায়গায় বসে আমরা যদি আ এই যে ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড বিষয়গুলো যদি জানি, নলেজ যদি থাকে তাহলে হচ্ছে গ্লোবালি রিচ করতে পারবো বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আসলে গ্লোবালি রিচ করা যায়। কস্ট ইফেক্টিভনেস। ডিজিটাল মার্কেটিং যদি না থাকতো তাহলে আপনাকে কি করতে হতো? আপনাকে হচ্ছে আপনি ইউএসএ তে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন বা ধরুন আপনি ইন্ডিয়াতেই করতে চাচ্ছেন, আপনাকে কি করতে হতো? ওইখানে যেতে হতো আরকি। তার মানে ওইখানে গিয়ে আপনাকে এই ট্র্যাডিশনাল প্রসেস এ আপনাকে মার্কেটিং করে সেটার প্রচার করতে হতো। মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হতো। বাট এখন যেটি হয়েছে যে আপনি সেটি আপনাকে করতে হচ্ছে না। আপনি খুব অল্প খরচে মানে প্ল্যাটফর্মের গরজে আপনার খরচে আপনি খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবেন। এজন্য বলা হচ্ছে কস্ট ইফেক্টিভ। মানে আপনার কস্ট অনেক বাঁচিয়ে দিবে সে। পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশন হচ্ছে আপনি অডিয়েন্সকে ধরে টার্গেট করতে পারছেন যে ভাই আমার এই যে ২০ থেকে ২৫ এই এজের মানুষের কাছে আমি পৌঁছাবো। এবং তারা যেন আমি ধরুন একটি টি-শার্ট বিক্রি করছি এবং তারা যেন এই টি-শার্ট যারা পছন্দ করে আমি তাদের কাছে পৌঁছাবো। তবে কারা পছন্দ করে ২০ থেকে ২৫ এবং একটু রংচঙা জিনিস এরা পছন্দ করবে। আমার প্রোডাক্ট হচ্ছে একটু রংচঙা এবং একটু মোটামুটি দাম আছে। তো এরা হচ্ছে পছন্দ হলে দাম-টাম দেখবে না, কিনে ফেলবে মোটামুটি। হুম? পকেটে পয়সা না থাকলে বাপের পকেট থেকে নিয়ে হচ্ছে কিনে ফেলবে। মানে ব্যাপারটা এরকম। তো এই যে পার্সোনালাইজেশন এটা যদি আমরা আরো বড় আকারে বলি যে আপনি আ ধরুন গুঁড়া দুধ বিক্রি করবেন। তো গুঁড়ো দুধ কারা কেনে? যাদের হচ্ছে ছোট বাচ্চা আছে। তো আপনি আ ওই মাদারদেরকেও কিন্তু আপনি টার্গেট করে ফেলতে পারবেন। তার মানে এই ধরনের পার্সোনালাইজেশন এসেছে। এখন ধরুন আপনি কিছুই করলেন না। আপনি এইগুলো আপনাকে সেট করতে হবে না। আপনার কনটেন্ট এর ভিতরে অর্থাৎ আপনি যেই ইমেজ ইউজ করবেন অথবা আপনি যে ভিডিও ইউজ করবেন ওইটার ভিতরেও যদি আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন ওই প্রোডাক্টের ইনফরমেশন তো অবশ্যই থাকবে। ওইটা দিয়ে যদি আপনি অটোমেটেড একটা এড চালিয়ে দেন আপনি দেখবেন আপনার যে টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে পৌঁছে যাবে। তার মানে এই পার্সোনালাইজেশনটা হচ্ছে কারা করছে? আপনি যে প্ল্যাটফর্ম গুলা ইউজ করবেন, সেই প্ল্যাটফর্ম গুলা। কারা তারা? তারা ধরুন Facebook এ আপনি এড চালাতে পারেন। Facebook আপনি Google এ চালাতে পারেন। Google এর বাংলাদেশে আ সবথেকে আমরা যেটি বেশি ইউজ করি, YouTube ইউজ করি। আমরা হচ্ছে Google এর সার্চ ইঞ্জিন ইউজ করি যেটা হচ্ছে সার্চ-টার্চ করার ক্ষেত্রে। তো ধরুন আমি যদি এখানে যাই, আমি যদি একটু সার্চ করি রিফ। রিফ বানান কি হয়েছে ভাই? রিপ প্রপার্টিস। রিপ প্রপার্টিস। গেলাম। তো ধরুন আমি এখানে সার্চ করলাম। এই যে পেজেস গুলো এলো, আমি কোথায় সার্চ করলাম? Google এ সার্চ করলাম। এই Google হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এখানে সার্চ করে আমি ইনফরমেশন খুঁজে বের করলাম যে রিপ প্রপার্টিজ আসলে কারা অথবা আমি যদি এভাবে যদি আপনি একটা কিওয়ার্ড বলেন তো ভাই ধরুন আমি একটা ফ্ল্যাট কিনবো ঢাকাতে। তো আপনাদের যে টেকনিক্যাল ফ্ল্যাট ল্যাঙ্গুয়েজ পার্সেস ইন ঢাকা। জি ফ্ল্যাট না? জি। ফ্ল্যাট পারচেজ ইন ঢাকা ওকে।
তো ধরুন ১ম এ এসেছে বিক্রয়.com, এরপরে এসেছে বিপ্রপার্টি, এই যে ব্রোকারেজ বিডি, বিডিস্টাল, অ্যাশিও গ্রুপ, বিটিআই, এই যে যারা আসলো, জি, আমি এখন গুগল ইউজ করছি, আমি খুঁজে বের করলাম কারা আসলে এইসব প্রোডাক্ট বিক্রি করে, বা আমি এই ফ্ল্যাটটি আসলে কারা বিক্রি করে, আমি কোথায় পাবো? তো এইখানে যারা ১ম এ এসেছে আমি তাদের কাছেই যাবো, তাই না? তাদের তাদের কাছেই তো কাছে যাবো। যাওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, তাদের কাছে যাওয়ার পসিবিলিটি বেশি। এখন আমি দেখা গেল যে এখানে ১০ টাকে ওপেন করব। যাদের প্রেজেন্টেশন আমার ভালো মনে হবে, তাদের কাছ থেকেই মোটামুটি আমি কিনবো আরকি। ব্যাপারটা তো এরকমই। বা আমি জি, তাদেরকে নক করব, তাদেরটা দেখব। তো এটা হচ্ছে একটা প্রসেস আরকি। মানে এই ইকোসিস্টেমটা হচ্ছে এইভাবে যে আপনার কিছু থাকবে, আপনি প্রচারণাটা কিভাবে হবে? প্রেজেন্সটা তো তৈরি করতে হবে আগে আপনার। তো প্রেজেন্স। তো আমরা যখন পার্সোনালাইজেশন এর কথা বলছি, তখন আছে আসলে এটা স্পেশালি অ্যাডস, যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আসলে ইউজ করে কিভাবে, এখন এই যে মেজারেবল রেজাল্ট, আপনি রেজাল্ট গুলো কিভাবে মেজার করবেন? তো চলুন আমরা একটু দেখে আসি যে রেজাল্ট গুলো কিভাবে মেজার করা যায়। গুগল অ্যানালাইটিক্স নামে একটা টুল আছে। আপনারা কি কেউ নাম শুনেছেন এর আগে? আমি বিশ্বাস করি অবশ্যই শুনেছেন। যাদের জি শুনেছি। জি, জি। তো মেজার করার জন্য বেশ কিছু টুল আছে আরকি। যেটার ভিতরে একটা হচ্ছে Google Analytics, বা আপনি যদি Facebook অ্যাড চালান, তাহলে Facebook এর ওই অ্যাডস এর আপনি স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন যে কত ডলারে আপনার কত রিচ হলো, আপনার কত ইমপ্রেশন হলো, কত কনভার্সন হলো, এটা আপনি দেখতে পারবেন। তো ধরুন এইটা একটা ওয়েবসাইট। আমি আরেকটু ধরুন আমি এটাতেই থাকি, ডেলমোরেই থাকি আমি মোটামুটি। তো এখানে যদি আমি থাকি, যে রিপোর্টে যদি আপনি যান, না আমরা মেজারটা আসলে করব কিভাবে, হ্যাঁ? এখানে যান, ওভারভিউ করেন। এখানে অনেক কিছু মেজার করা যায়। যেমন হচ্ছে লিডস, সেলস, ট্রাফিক। মানে কি পরিমাণে যে লিড-টিড আসবে, আপনার সেলস কেমন, ট্রাফিক কোথা থেকে কে আসলো, ইউজার এনগেজমেন্ট কেমন হচ্ছে, রিটেনশন মানে কতজন ভিজিট করে আবার পরবর্তীতে, ধরুন আজকে আমি ভিজিট করলাম, আমি আপনার একজন ইউজার। আমি কি আবার ব্যাক করেছি আপনার এটা ওয়েবসাইটে? কি শুধু ওয়েবসাইট মানে ওয়েব পেজ দেখার জন্য নাকি কোনো অ্যাডও চাইলে আমরা দেখতে পারবো? হ্যাঁ, অ্যাড এর জন্য আপনি দেখতে পারবেন। অ্যাড এর জন্য হচ্ছে, আচ্ছা এখানে কিছু প্রসেস আছে। আপনি অ্যাড এর জন্য দেখতে পারবেন। এই যে প্রমোশন, এটা অনেক কিছু চেঞ্জ করেছে এখানে আরকি। এখানে সবসময় কিছু না কিছু চেঞ্জ করে Google, Facebook, এরা সবসময় চেঞ্জেস আসে। আপনি অ্যাড এরটাও দেখতে পারবেন। অ্যাড এরটা দেখার জন্য আপনার যেটি করতে হবে, সেটি হচ্ছে UTM। এই যে UTM, Art Chain Tagging Module। এইটা UTM বিল্ডার দিয়ে আপনার হচ্ছে একটা ইউআরএল তৈরি করে, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি দিচ্ছেন, ওই ইউআরএলটা এইখান থেকে জেনারেট করতে হবে ইউটিএম মেথড ইউজ করে। তাহলে হচ্ছে আপনি সুন্দর করে এখানে দেখতে পারবেন আরকি। তার মানে ওই লিংকে ক্লিক করে যখন আপনার ওয়েবসাইটে যাবে, তখনই যে এখানে কিছু ব্যাপার আছে দেখেন। ক্যাম্পেইন আইডি, ক্যাম্পেইন সোর্স, ক্যাম্পেইন মিডিয়াম, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন টার্মস, ক্যাম্পেইন কনটেন্ট। তো এইগুলো হচ্ছে অটোমেটিক, হচ্ছে আপনার ওই লিংকে ক্লিক করে যখন আপনার ওয়েবসাইটে যাবে, তখন হচ্ছে আপনার ওই সিস্টেম ট্র্যাক করবে। মানে Google Analytics ট্র্যাক করবে যে এটা আসলে কোথা থেকে আসলো। তো এখানে যদি আপনি এই যে Facebook দেন, তখন ও ট্র্যাক করবে যে এটা Facebook থেকে এসেছে, অমুক ক্যাম্পেইন থেকে। তার মানে আপনি ইচ অ্যান্ড এভরি ক্যাম্পেইন আপনি হচ্ছেন ট্র্যাক করতে পারবেন এই Google Analytics। Google Analytics এ আপনি ট্র্যাক ট্র্যাক করতে পারবেন। যে এইখানে দেখা যাবে আরকি অর্গানিক কতজন আসবে আপনার। এই যে এখানে দেখুন ডিরেক্ট, অর্গানিক, আনঅ্যাসাইনড, অর্গানিক, সোশ্যাল। এটা শুধুমাত্র ওয়েব পেজ গুলোকে দেখা যাবে, তাই তো? ওয়েব পেজ না, ধরুন আপনি Facebook অ্যাড চালিয়েছেন, আপনি সেটাও দেখতে পারবেন, হ্যাঁ? আপনি গুগল ধরুন, অ্যানালিটিক্সে? হ্যাঁ, আপনি Facebook অ্যাড চালিয়েছেন, সেখান থেকে কি পরিমাণ কনভার্সন আসলো সেটা আপনি দেখতে পারবেন। মানে আপনি Facebook অ্যাড চালিয়ে সেটি যদি আপনি ড্রাইভ করেন আপনার ওয়েবসাইটে, তখন হচ্ছে আপনি দেখতে পারবেন। কিন্তু আপনার ওয়েবসাইটে ড্রাইভ করতে হবে। কারণ আপনার ওয়েবসাইটের সাথে হচ্ছে Google Analytics বা অন্য যেকোনো অ্যানালাইটিক্স ইন্টিগ্রেটেড থাকবে। তো আপনি তখন দেখতে পারবেন। তো আমি যদি অন্য একটা অ্যাকাউন্টে যাই,
এখন ধরেন এখান থেকে এই যে দেখুন পেইড সার্চ, হ্যাঁ? পেইড সোশ্যাল দেখতে পাচ্ছেন কি? হ্যালো? হ্যালো? জি, দেখছি। হ্যাঁ, জি। জি। তো দেখুন এই যে এইখানে কমপ্লিট এইখানে দেখতে পারবেন যে অর্গানিক সার্চ করে কতজন এলো। হুম? এরপরে হচ্ছে অর্গানিক সোশ্যাল মিডিয়া থেকে মানে সোশ্যাল মিডিয়া আপনি পোস্ট-টোস্ট করেন, ওই পোস্ট থেকে কতজন এলো। ডিরেক্ট আপনার ওয়েবসাইটের ডোমেইন লিখে কতজন এলো। ডোমেইন মানে ওই যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে কতজন এলো। আপনি আনঅ্যাসাইনড এটা হচ্ছে এই সিস্টেমে Google Analytics আসলে ট্র্যাক করতে পারে না যে কোথা থেকে এসেছে। ওকে। পেইড সোশ্যাল অর্থাৎ আপনি যে অ্যাড চালিয়েছেন সেখান থেকে কতজন এসেছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি এখানে কত সেল-টেল হয় এগুলোও দেখা যায় আরকি। ওইগুলো একটু ট্র্যাকিংটা সেটআপ করতে হয়। অর্গানিক ভিডিও থেকে যদি আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও থাকে, সেখান থেকে কতজন এসেছে সেটাও দেখা যাবে। পেইড সার্চ থেকে অর্থাৎ আপনি যদি Google অ্যাড চালান সেখান থেকে কতজন এসেছে, ইমেইল মার্কেটিং থেকে, ডিসপ্লে থেকে অনেক কিছু আসলে ট্র্যাক করা যায়। এখান থেকে আপনি ১০ আছে, এখান থেকে আপনি যদি বাড়িয়ে দেন আরো কি ডাইমেনশন এগুলোকে বলা হচ্ছে ডাইমেনশন, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। আরো কি ডাইমেনশন ইনফরমেশন আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন আরকি। ওকে, আমরা একটু দেখে ফেললাম যে Google Analytics মেজারেবল কেন আমরা বলছি। তার মানে এই যে এখান থেকে কিন্তু আপনি মেজার করতে পারবেন। আরেকটা বিষয় যদি আপনি যান তাহলে হচ্ছে এনগেজমেন্টে যান, এই যে ল্যান্ডিং পেজেস অর্থাৎ আপনার কোন পেজেসগুলো ভিজিট-টিজিট হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখুন, মোটামুটি কোনগুলো বেশি হয়েছে, কম হয়েছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা কিন্তু ওয়েবসাইট নিয়ে কথা বলছি। মানে আমরা এখন যে অ্যাঙ্গেলে আছি সেটা হচ্ছে এরকম। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ধরুন এরকম। ধরুন আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে যে আমাদের যত কিছু হবে অনলাইনে, আমাদের যত কিছু হবে এই ইন্টারনেটে সবকিছু হচ্ছে আপনার একটা সেন্ট্রাল বেস থাকবে সেটা হচ্ছে ওয়েবসাইট। আমরা এখন যেটা বলছি, যে আলোচনা করছি, যাই আমরা করছি না কেন এইটা কিন্তু বেসড অন ইউর ওয়েবসাইট, নট Facebook, নট Google, নট আদার মিডিয়াস। বাট আমরা বলছি হচ্ছে ওয়েবসাইট। কেন ওয়েবসাইট? ধরুন আপনার একটা বিজনেস আছে। সেই বিজনেসের একটা ওয়েবসাইট আছে। তো এইটাই হচ্ছে আপনার অ্যাসেট। এখন আপনি এই অ্যাসেটের সাথে অন্যান্য যা আপনি ইন্টিগ্রেট করবেন, সবকিছু হচ্ছে ভ্যালু এড করবে। এখন ধরুন আমরা যখন ওয়েবসাইট নিয়ে কথা বলছি তখন এইখানে অনেকগুলো পেজেস আছে। পেজেস মানে হচ্ছে কনটেন্টস। তার মানে কনটেন্ট আছে। এখন আপনি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করলেন কি? ধরেন Google Analytics, Facebook, LinkedIn, Pinterest, Twitter, YouTube এই যে আপনি টুলগুলো ইন্টিগ্রেট করলেন, এখন এখান থেকে যেই আপনার ওয়েবসাইটে যাবে আপনি এই Google Analytics এর ডেটা পাবেন। হ্যাঁ? বা Pinterest থেকে যদি কেউ যায় বা LinkedIn থেকে যদি কেউ যায়, যেই যেখান থেকে যাক না কেন ওয়েবসাইটে গেলে আপনি সিগন্যাল পাবেন Google Analytics এ বা অন্য যেকোনো অ্যানালিটিক্স যদি আপনি ইউজ করেন, তো সেটাতে হচ্ছে যাবে। অন্য অ্যানালিটিক্স বলতে এখানে আরো অ্যানালিটিক্স আছে যেমন হচ্ছে Microsoft এর আছে Microsoft Clarity, আরেকটা আছে হচ্ছে আপনার Hotjar আছে যেটা হচ্ছে পেইড। আরেকটা আছে হচ্ছে আপনার Adobe Analytics আছে। সো এরকম অনেক অ্যানালিটিক্স আছে। তো বেশি পপুলার হচ্ছে Google Analytics। আবার আমরা যখন প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং চালাই তখন কিন্তু Adobe Analytics টা ইউজ করা হয় বা অন্যান্য অনেক বড় কোম্পানি Adobe Analytics ইউজ করে। ওইটা পারপাস আছে ভিন্ন পারপাসে ভিন্নভাবে ইউজ করা হয়। বাট Google Analytics যেটা করেছিল ওরা মূলত তৈরি করেছিল ই-কমার্সকে টার্গেট করে। বাট এখন অনেক কিছু চেঞ্জ করেছে। দেখবেন এখন সেগমেন্টেশন করে দেওয়া আছে যে লিডস, সেলস, ট্রাফিক এই টাইপের আরকি। এখন সেগমেন্টেশন করে দিয়েছে যে ভাই আপনি যে বিজনেসই করেন না কেন এখানে সব ডেটা ট্র্যাক করতে পারবেন। এখন এই যে ডেটা ট্র্যাকিং এর কথা বলছি এটারও ২ টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে
কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ কি? আমি খুব বিশদ আলোচনায় যাব না। খুবই সংক্ষেপে বলব। কোয়ালিটেটিভ হচ্ছে কে আসলো, কোথা থেকে আসলো, এই যে ধরুন হচ্ছে আ ডাইমেনশনাল টাইপের ইনফরমেশন, হুম? অর্থাৎ তাত্ত্বিক, হ্যাঁ? কে আসলো, কোথা থেকে আসলো, কি ভিজিট করেছে, কতক্ষণ ছিল, সে আসলে কি দেখলো, কোথায় আসলে সে অ্যাকশনটা নিলো। এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেটা হচ্ছে নাম্বারস অর্থাৎ মেট্রিক্স। যেটা আমি দেখতে পারি যে ভাই আসলো তো, কতজন আসলো? ধরেন ২০ জন আসলো। ঠিক আছে, ক্লিক করলো, কয়টা ক্লিক করলো? হুম? আচ্ছা ঠিক আছে, পেজ ভিজিট করলো, কয়টা পেজ ভিজিট করলো? সে যে আসলো, বাংলাদেশ থেকে আসলো, কতজন বাংলাদেশ থেকে আসলো? প্রোডাক্ট কিনলো, কতজন কিনলো? এই যে নাম্বারস এগুলো হচ্ছে মোটামুটি কোয়ান্টিটেটিভ, মানে যেটাকে কোয়ান্টিফাই করা যায় সেটা। বিশদ আলোচনা আমরা করব। আমি সবসময় এই ক্লাসে হচ্ছে আমি সবসময় একটা ডায়ালগ দিব, সেটা হচ্ছে বিশদ আলোচনা আমি করব কোথায়? ক্লাসে। কারণ আসলে এটা ১-২ কথায় এগুলো বিশদ বর্ণনা করা সম্ভব না, এটা আপনারাও জানেন। আমি শুধু বেসিক যে আইডিয়া সেগুলো দিয়ে যাচ্ছি যে আমাদের প্রসেসটা কি হবে? আমরা যে আমাদের লার্নিং এর অ্যাপ্রোচটা কি হবে? আমরা কি ওয়েতে শিখবো বা কি শিখবো? সেটা কোথায় কাজে লাগবে? প্র্যাকটিক্যালি কিছু টাস্ক আমি দিয়ে যাচ্ছি যেন আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয় যে আসলেই প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় আসলে হবে। ওকে। তো ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলস গুলো কি? হ্যাঁ? তো আমরা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে বেশ কিছু কিওয়ার্ডস আমরা বলেছি যে ওই যে সার্চ করা যায়। আমরা বলেছি সার্চিং, আমরা বলেছি সার্চ ইঞ্জিন, এটা আমরা বলেছি। এরপরে আমরা কিওয়ার্ড বলেছি, কিওয়ার্ডস, হ্যাঁ? এই টাইপের বেশ কিছু টার্মস আমরা বলেছি। তো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনটা কি? এক ভাই বলছিলেন যে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হচ্ছে সার্চ ইঞ্জিন, যেমন Google একটা সার্চ ইঞ্জিন, Google। তো Google এর কিছু রুলস আছে, রুলস। যে ভাই একটু আমি আবার চলে যাই আরকি। সো Google এর কিছু রুলস আছে। ধরুন আমি এখানে এসে এই যে সার্চ করলাম, ১ম এ একটা রেজাল্ট দেখালো বিক্রয়.com, এটা ১ম এ যে দেখালো, এটা কিন্তু সে জাদু বলে দেখায়নি। এটার কিছু লজিক আছে। মানে লজিক্যালি দেখিয়েছে সে, লজিক্যালি। মানে সে এখানে দেখিয়েছে কারণ সেখানে কিছু রুলস এপ্লাই করেছে, রুলস। ধরুন সেট অফ রুলস আছে যে আমি এই রুলসটা সেট করলাম, তোমাকে আমি তখনই দেখাবো তুমি যখন তোমার ওয়েবসাইটে, একটু খেয়াল করে বুঝতে হবে যে আমি তোমাকে তখনই দেখাবো তুমি আমার সার্চ ইঞ্জিন ইউজ করে সার্চ করবা। ধরুন Google বলে দিল যে ভাই আমি Google, আমি Google, আমি একটা সার্চ ইঞ্জিন বা আমি একটা সিস্টেম। এই সিস্টেমে এসে তুমি যদি কিছু সার্চ করো বা অডিয়েন্স যদি কিছু সার্চ করে, আমি অডিয়েন্সকে তোমার ওয়েবসাইট বা তোমার বিজনেস বা তোমার সার্ভিসেস তখনই দেখাবো যখন তুমি, আমি কিছু রুলস সেট করেছি, রুলস। এই রুলস গুলোকে ফলো করে, যেগুলোকে বলা হচ্ছে অ্যালগরিদম, যেগুলোকে বলা হচ্ছে অ্যালগরিদম। সো আমি অ্যালগরিদম সেট করেছি। অ্যালগরিদম কি? আ সেট অফ রুলস, হ্যাঁ? বা কিছু নিয়ম কানুন, যেটা টেকনিক্যাল ভাষায় বলা হচ্ছে অ্যালগরিদম। তো অ্যালগরিদম ফলো করে তুমি যখন অপটিমাইজ করবা, তখন হচ্ছে আমি দেখাবো। তো এই যে অ্যালগরিদম ফলো করে অপটিমাইজেশন, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য যখন অপটিমাইজ করি, তখন হচ্ছে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে সংক্ষেপে। অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে, আমি যখন দেখালাম যে আমার একটি বিজনেস আছে, আমার বিজনেসের অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে। যে ওয়েবসাইটের, যে বিজনেসের ওয়েবসাইট নাই, সে বিজনেস আসলে
আ খুব একটা সামনে আসলে আগানো যদি নতুন বিজনেস হয় সেটার জন্য খুব একটা খুবই কষ্টকর একটা ব্যাপার। কারণ সে বিজনেস দাঁড় করাতে পারবে না। একটা Facebook পেজ ধরুন আপনার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে সেখানে আপনি ধুমায়া বিজনেস করতেছেন আরকি। একটু যদি বাংলা ভাষায় বলি যে ধুমায়া বিজনেস করতেছেন বাট একদিন আপনি দেখলেন যে একটা কনটেন্ট একটা পলিসি ভায়োলেশন এর কারণে আপনার পেজ Facebook ডিসেবল করে দিয়েছে। তো পরের দিন থেকে কিন্তু আপনার কোনো বিজনেস নাই। আপনি 0 কেন? কারণ আপনার যে চ্যানেল ছিল সেই চ্যানেল কিন্তু নেই। তো চ্যানেল নেই মানে আপনার বিজনেসও নেই। ওকে, আমরা যেটি আলোচনা করছিলাম সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার মানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সংক্ষেপে হচ্ছে যে আমরা যখন আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের যেই আ অ্যালগরিদমের যেই না, অ্যালগরিদম ফলো করে যখন অপ্টিমাইজ করি সেটা আসলে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। পেপার ক্লিক বিষয়টা কি আসলে যখন আমি অ্যাড চালাই, ধরুন আমি Google অ্যাড চালিয়েছি, তখন পে পার ক্লিক প্রত্যেকটা ক্লিকের জন্য আমি যখন পে করি সেটা হচ্ছে পিপিসি অ্যাড। প্রত্যেকটা ক্লিকের জন্য যখন আমি পে করি। আর এই পেটা আর কাস্টমার যখন ক্লিক করে তখন হয়ে যায় সেটা সিপিসি। সিপিসি তার মানে কস্ট পার ক্লিক। হুম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং আমরা যদি বলি তাহলে এখানে ২ টো মার্কেটিং আছে। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, অর্গানিক আরেকটা হচ্ছে পেইড। তো অর্গানিকটা কি? অর্গানিক হচ্ছে যে যখন আমি ধরুন আমার একটা কনটেন্ট ক্যালেন্ডার আছে ৩০ দিনের। তো প্রত্যেকদিন আমি একটা করে পোস্ট করি। কিসের পোস্ট করি? আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসের রিলেভেন্ট পোস্টগুলো আমি করি। তো এই যে আমি পোস্টগুলো করছি এবং আমার কাস্টমাররা যখন কমেন্টস করে, তখন আমি এই কমেন্টসের সাথে এনগেজ হই। কিভাবে? রিপ্লাই দেই, লাইক করি। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো পেইড আমি কি করি? আমি হচ্ছে অ্যাড চালাই ডিরেক্ট। মানে এখানে আমি টাকা পয়সা খরচ করব এবং আমি যে বলে দিব যে পার্সোনালাইজড অ্যাড। তার মানে যেই আসলে এই প্রোডাক্ট চাচ্ছে তার কাছে তুমি নিয়ে যাও। সোশ্যাল মিডিয়া কি আছে? Facebook আছে, LinkedIn আছে, Twitter আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে। Instagram আছে এবং এরকম আরো অনেক n নাম্বার অফ সোশ্যাল মিডিয়া আছে। বাট আমাদের দেশে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে, বেশি পপুলার হচ্ছে Facebook, YouTube, Instagram ও পপুলার আছে। আর LinkedIn হচ্ছে পপুলার বাট LinkedIn এর অ্যাড এর কস্ট অনেক বেশি। অনেক বেশি মানে অনেক বেশি। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন জানলাম আমরা, পে পার ক্লিক আমরা জানলাম। পে পার ক্লিক মূলত আমরা করি Google Ads, ধরুন Google Ads, Bing Ads বা ধরুন যদি আমরা বলি প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এটাও পার্ট অফ দ্যাট। মানে কন্টে পেপার ক্লিক, পেপ ধরেন আমি একটা এর উপরে ক্লিক করলাম, এটাই কি পেপার ক্লিক এরকম কিছু? পেপার ক্লিক হচ্ছে আপনি যখন ক্লিক করবেন সেটা হচ্ছে সিপিসি। পেপার ক্লিক বলতে মূলত সার্চ অ্যাডকে বোঝানো হয়, হ্যাঁ? ধরুন আমি এখানে লিখলাম ঠিক আছে। বেবি ডায়াপার, হ্যাঁ? বেবি ডায়াপার প্রাইস ইন বাংলাদেশ। আমি জানি না অ্যাড দেখাবে কিনা, নাও দেখাতে পারে। আ বাট ধরুন কি লেখা যায়? কি লেখা যায়? ধরুন প্রপার্টিজ না? আপনি বলছিলেন ফ্ল্যাট, FLAT ফ্ল্যাট প্রাইস ইন বিডি। আমি জানি না অ্যাড চালায় কিনা, নেই। টি-শার্ট প্রাইস ইন বিডি নেই। ওয়াটার পিউরিফায়ার প্রাইস ইন বাংলাদেশ। এই যে দেখুন একটা অ্যাড আসছে না? জি। এটাকে বলা হচ্ছে পিপিসি।
এই যে আচ্ছা, স্পন্সর, আমি যখন মানে সার্চ করতে যেয়ে যখন যে অ্যাডটা দেখবো ওইটাই পিপিসি, রাইট? রাইট। ওকে, গট ইট। এটা হচ্ছে পিপিসি। বাট আমরা শুধু পিপিসি দেখবো না, আমরা এখানে আরো বেশ কিছু ডিসপ্লে দেখবো। তারপরে হচ্ছে আমরা গুগলের ভিডিও অ্যাড দেখবো, আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দেখবো আমরা। ওকে, এখন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখন এই যে আমি যত কিছু বললাম, ধরুন এই বিষয়গুলো কন্টেন্ট ছাড়া কি আমি করতে পারবো? উইদাউট নো। কন্টেন্ট, ইজ ইট পসিবল উইদাউট কন্টেন্ট? সম্ভব না। তো এই বিষয়গুলো যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই, তখন কিন্তু চলে আসবে আমার কন্টেন্ট। তো কন্টেন্ট মার্কেটিং কেন আমরা বলছি? কন্টেন্ট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং একটা আসলে আরেকটার পরিপূরক। আমি আসলে দিন শেষে যেটা করব, আমি কন্টেন্ট মার্কেটিং এ আসলে করব। হুম? তো আমি ধরুন আমি যখন পোস্ট করছি, তখন কিন্তু আমি কন্টেন্ট মার্কেটিং ই করছি। আমি যখন YouTube এ একটা ভিডিও পাবলিশ করছি, তখন আমি এই কন্টেন্ট মার্কেটিং ই করছি। তো কন্টেন্ট মার্কেটিং কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। তো আপনি যদি আপনার প্রপার্টির ভিডিও, খুব সুন্দর, সুন্দর ভিডিও করতে পারেন, সাইটগুলো ভিজিট করে আপনি কাস্টমারদেরকে ইনসাইট দিতে পারেন যে ইয়েস, এই, এই জায়গায় যদি আপনি আ ২ কাঠা জায়গা কিনেন, তাহলে দেখেন এইখানে সুন্দর মসজিদ আছে, খেলার মাঠ আছে, পার্ক আছে, কলেজ আছে, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি আছে। আপনি যদি একটা ইকোসিস্টেম তাকে যদি দেখাতে পারেন, সমন্বিত একটা ব্যবস্থা, তাহলে তো আপনি মানে n নাম্বার অফ যেকোনো কিছু সেল করে দিতে পারবেন। আপনার আপনার হচ্ছে ফ্ল্যাট বলেন, আপনার আ জমি বলেন, যেকোনো কিছু সেল করতে পারবেন। এটা ইজি আরকি। তো এইটা আপনি, এই আপনার ধরুন সবই আছে, বাট আপনাকে ফুটিয়ে তুলতে হবে কনটেন্টের মাধ্যমে। আপনি যখন এই কনটেন্ট মার্কেটিংটা সুন্দর করে করবেন, তখন হচ্ছে আপনি সবকিছু ফুটিয়ে তুলতে পারবেন। তার মানে এই কনটেন্ট মার্কেটিং হচ্ছে খুবই জরুরি, এবং এটাকে আমরা আসলে চ্যানেল বলছি। কারণ কারণ কি? কারণ হচ্ছে এই কনটেন্ট মার্কেটিংটাই হচ্ছে মাধ্যম। ইমেইল মার্কেটিং কি? ইমেইল মার্কেটিংও এই চ্যানেলগুলোর মতো আসলে একটা চ্যানেল। এই কনটেন্টের মাধ্যমে ইমেইলের থ্রু দিয়ে আমরা যখন মার্কেটিং করব, ধরুন আপনার কাছে ১,০০০ ইমেইল অ্যাড্রেস আছে। তো এই ১,০০০ জন ব্যক্তির কাছে আপনি সুন্দর করে একটা ইমেইল লিখলেন যে, "ডিয়ার ভ্যালুয়েট কাস্টমার, আমার মানে এই যে এইখানে আমরা ধরুন রূপগঞ্জ, নারায়ণগঞ্জে এরকম সুন্দর একটি টাউন আমরা তৈরি করছি। এখানে আপনি চাইলে কিনতে পারেন।" মানে এখানে কিছু আসলে স্টেপ আছে। ধরুন আপনি ১ম এ হচ্ছে আপনি একটু হাই হ্যালো দিলেন আরকি, হ্যাঁ? ১ম এ আপনি একটু জানালেন আপনি কে, একটু আপনাকে জানাতে হবে আপনি কে। তারপরের দিন ধরুন ইন্ট্রোডাকশন আরকি। তারপরের দিন হচ্ছে মানে একটু ফানেলিং এর ভিতর দিয়ে নিয়ে আসতে হবে এভাবে। এভাবে একটা ফানেলিং এর ভিতর দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে ধীরে, ধীরে। ১ম দিনই আপনাকে I love you বলে ফেলা যাবে না। তো সবকিছুই আসলে এরকম। আপনি এখানে যাই করবেন না কেন, মানে except this, আপনি এইগুলো আসলে ফানেলিং এর ভিতর দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। ধরেন এইটাও, এই যে আপনি যখন ভিডিও কনটেন্ট তৈরি করবেন, তখনও ব্যাপারটা ওইরকমই। তো ইমেইল মার্কেটিং আসলে এরকম। আপনাকে মোটামুটি ১০ টার মতো ইমেইল ক্যাম্পেইন সেট করতে হবে বা আপনাকে সাজাতে হবে। ১ম দিন আপনি বলবেন যে আপনি কে? এটা আপনি বললেন। ২য় দিন বললেন যে আপনি কে এবং আপনি কি করেন? ৩য় দিন বললেন আ ঠিক আছে, আমি বলেছি আমি কে, আমি কি করি। এখন আমি যেটা করি এটা আসলে আপনার কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। খুবই কাজের আপনার জন্য। হুম? পরের দিন বললেন যে, "ঠিক আছে, আমি তো বলেছিলাম এটা আপনার জন্য খুবই কাজের। তা আপনি যদি এটা কিনেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর একটা সিকিউর একটা ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা আপনি করে যেতে পারলেন বা করতে পারবেন, বা আপনিও ধরুন আপনি নেক্সট আরো আপনার বয়স এখন ৩০,
আপনি নেক্সট 50 to 60 ইয়ার বাঁচবেন, আপনি একটা নিরাপদ আবাস আপনি গড়ে তুলতে পারবেন। হ্যাঁ? এরপরে আপনি বললেন যে, "ঠিক আছে, আমি তো বলেছিলাম নিরাপদ আবাস গড়ে তুলতে পারবেন। তো আমাদের এইখানে এখন 30% ডিসকাউন্ট" বা আপনি বললেন যে, "আমাদের এখানে একটা মেলা হচ্ছে আরকি।" হ্যাঁ? তো আপনি এইটায় আপনি অ্যাটেন্ড করলে আপনি আরো জানতে পারবেন যে, এখানে আসলে কি সুযোগ সুবিধা এগুলোর আছে। এরপর আপনি বলতে বললেন, "ঠিক আছে, আপনি তো অনেক কিছুই আ দেখলেন।" মানে আপনি এই যে স্টেপ বাই স্টেপ কিন্তু যাচ্ছেন। তো এরপর আপনি বলবেন যে, "ঠিক আছে, আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। আপনি যদি এখন কেনেন 30% ডিসকাউন্ট পাবেন।" হ্যাঁ? এইভাবে। এরপরে 30% ডিসকাউন্টে সে কিনল না। তো আপনি এরপরে তাকে বললেন, "ঠিক আছে, আমরা হচ্ছে এই যে ইএমআই সুবিধা দিচ্ছি। আপনি কিস্তিতে এটা দিতে পারবেন যে 3 ইয়ার্স হচ্ছে প্রত্যেক মাসে যদি আপনি ৳২০,০০০ করে দেন তাহলে ৩ বছরের ডিউরেশন এ আপনি এটা আপনার হয়ে যাবে।" তো এই ১ম ক্যাম্পেইন এখানে আবার ব্যাপার আছে। ১ম ক্যাম্পেইন আপনি যাকে দেখালেন, এই ক্যাম্পেইন ধরুন আপনি ১,০০০ মানুষকে সেন্ড করেছেন। এখান থেকে আপনার এই ক্যাম্পেইন এই ইমেইল ওপেন করেছে হচ্ছে ২০০ জন। আপনার পরবর্তী ক্যাম্পেইন কিন্তু আপনি ২০০ জনকে দেখাবেন। এই ১,০০০ জনকে কিন্তু আপনি দেখাবেন না। তখন আর ১,০০০ জন আপনার টার্গেটেড কাস্টমার না। তখন হচ্ছে এই ২০০ জন আপনার টার্গেটেড। এরপরে ৩য় ক্যাম্পেইন আপনি ২০০ জনকে দেখালেন। এই ২০০ জনের ৩য় ক্যাম্পেইন ধরুন ওপেন করল ১০০ জন। এরপরে ৪র্থ ক্যাম্পেইন আপনি দেখাবেন এই ১০০ জনকে। ১০০ জন থেকে ৪র্থ ক্যাম্পেইন ওপেন করল ধরুন ৫০ জন। ৫ম ক্যাম্পেইন আপনি ৫০ জনকে দেখাবেন। তো এইভাবে ফিল্টারিং করে আপনাকে নিয়ে আসতে হবে। তার মানে আপনি ফাইনাল ক্যাম্পেইন এ হচ্ছে যারাই শুধুমাত্র টার্গেটেড, ধরুন ফাইনাল ক্যাম্পেইন হচ্ছে ১০ জন আপনি টার্গেটেড পারসন কে দেখাবেন এবং এই ১০ জনের থেকে হয়তো ৮ জন কিনে ফেলবে। এভাবে হচ্ছে একটা ফানেলিং এর ভিতর দিয়ে যদি আমরা নিয়ে আসি, তাহলে দিন শেষে গিয়ে ইমেইল মার্কেটিং থেকেও আসলে কি হবে? কনভার্সন হবে। এখন ইমেইল মার্কেটিং খুব একটা ইফেক্টিভ না। কারণ ইমেইল মার্কেটিং এর থেকে এখন আরো পাওয়ারফুল জিনিস আছে, সেটা হচ্ছে WhatsApp মার্কেটিং। WhatsApp মার্কেটিং, হ্যাঁ? কারণ WhatsApp মার্কেটিং আমি যেটা দেখেছি 98% হচ্ছে রেসপন্স রেট। তার মানে আপনি যদি ১০০ জনকে পাঠান, এই 98 জন মানুষ হচ্ছে আপনার এই মেসেজটি পড়বে। আর কিছু হোক না হোক, রিপ্লাই দিক বা না দিক, পড়বে সে, এবং সে কি পড়েছে কিনা আপনি ওটা দেখতে পারবেন। কারণ আপনি দেখবেন যে জি, সে সিন করেছে। অনেকে আপনাকে রিপ্লাই দিবে। তো ইমেইলে থেকে যেটা হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারেকশন টা বেশি এবং ইনস্ট্যান্ট আপনি কমিউনিকেশনটা করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এরই আরেকটা ধরুন ডিজিটাল মার্কেটিং ইউজ করে যেই মার্কেটিংটা আমরা করতে পারি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সেটা কি, ধরুন আপনি এই সবকিছুই জানেন। এখন আপনি কি করবেন যে থার্ড পার্টি একটা কোম্পানি আছে যারা আপনি আ সবকিছু শিখে গিয়েছেন সুন্দর করে। এখন আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে ইনকামের একটা ওয়ে আরকি, হ্যাঁ? তো এটা মনে হয় এখানে রাখাটা উচিত হয়নি। আমি তারপরে একটু আপনার, যেহেতু এখানে আছে, আমি একটু বলে দেই আরকি। আ এখানে ধরুন আপনি সবকিছু জানেন। এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ইনকামের ওয়ে আছে। আমরা নেক্সট ক্লাসে দেখব। মানে আগামীকাল আমাদের যে ক্লাসটি আছে ওইখানে আমরা দেখব, বিশদভাবে দেখব যে কি ওয়েতে আসলে করে খাওয়া যায়, হ্যাঁ? আর খেয়ে করা যায়, এটা আমরা দেখব আগামী ক্লাসে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে আপনি অন্যের প্রোডাক্টের প্রমোশন করে আপনি অন্যের প্রোডাক্ট যদি সেল করে দিতে পারেন, সেখান থেকে আপনি যে কমিশনটা পাবেন সেটাই হচ্ছে মূলত আসলে ওই যে প্রচারণাটা, ওটাকেই বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা যদি একটু হাতে কলমে দেখি তাহলে চলুন আমরা একটু দেখে আসি যে আসলে ব্যাপারটা আসলে কি? হয়তো অনেকেরই আইডিয়া আছে, আপনাদের যাদের নেই তাদের জন্য। আ ব্লু হোস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ব্লুহোস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামেই চলে গেলাম। তো ধরুন আপনি ওদেরকে যদি $১০০ সেল করে দেন, ওরা আপনাকে 70% দিয়ে দিবে। তার মানে ১ম সেলে আরকি, এবং এখান থেকে রিকারিং আছে, হ্যাঁ? ওদের প্ল্যানটা
এখানে এগ্রিমেন্ট অনেক কিছু দেওয়া আছে ভাই। এটা আমাদের এখন আপাতত পড়ার সময় নাই। যাদের সময় আছে তারা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটার ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে একটা ডোমেইন এবং হোস্টিং সেলিং কোম্পানি। হ্যাঁ? এই যেমন VPS হোস্টিং, হাবিজাবি অনেক কিছু আছে। ডেডিকেটেড হোস্টিং মানে হোস্টিং এর যেই বিভিন্ন টাইপের যে হোস্টিং আছে ওগুলো। আ পাশাপাশি ওরা প্রো সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এগুলো দিয়ে থাকে। ওয়েবসাইট SEO চেকার নতুন এড করেছে এটা। তো এগুলো আছে আরকি মোটামুটি। তো এখানে ওদের যেকোনো একটা সার্ভিস ধরুন নট অনলি জাস্ট ফর ডোমেইন অ্যান্ড হোস্টিং বাট অলসো ফর এনি সার্ভিসেস হোয়াট দে আর অফারিং। আপনি যেকোনো একটা বিক্রি করে দিলেই হচ্ছে আপনাকে 70% হচ্ছে পেয়ে যাবেন কমিশন। 70% কমিশন। তো $100 বিক্রি করলে আপনি 70% পাবেন। তো এটাকে বলা হচ্ছে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই ব্যাপারটা কিভাবে ঘটে? এটা আসলে ঘটে কিভাবে? এটা ঘটবে হচ্ছে এভাবে। ধরুন আমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ? আমার একটা ওয়েবসাইট আছে sheikmonirulhasan.com। তো এখানে আমি কনটেন্ট লিখি, অনেক কনটেন্ট আছে, SEO এর উপরে আছে, তারপর কনটেন্ট মার্কেটিং এর উপরে আছে, Facebook মনিটাইজেশন, Amazon অ্যাডস এই টাইপের অনেক বিষয়ের উপরে আছে আরকি। তো এখানে আমি যদি ধরুন আমার এখানে প্রতি মাসে ধরুন ৫,০০০ ভিজিটর আসে, হুম? ৫,০০০ এক্সিস্টিং ভিজিটর ধরুন ৫,০০০ আসে। এখন আমি যদি চাই যে Bluehost এর আমি অ্যাফিলিয়েট মার্কেটার হব, তাহলে কি করতে হবে? ওই Bluehost এর অ্যাফিলিয়েট মার্কেটিং আ যেই প্রোগ্রাম আছে ওটার জন্য আমাকে এপ্লাই করতে হবে। তো এপ্লাই করতে গেলে আমাকে থাকতে হবে কি? আমার একটা ওয়েবসাইট থাকতে হবে। অথবা আমার যদি Facebook পেজ থাকে যেটাতে ধরুন আ আমার ধরুন ৩০০ কে প্লাস ফলোয়ার্স আছে। ধরুন ওদের একটা ইয়া থাকে যে ঠিক আছে তোমার ১০ কে ফলোয়ার্স থাকলে তুমি পাবা। বা আমার YouTube এ ৩,০০০ সাবস্ক্রাইবার আছে। তো আমি চাইলে হচ্ছে এটা নিতে পারবো। তো ওদের একটা কন্ডিশন থাকে যে তুমি এই কন্ডিশন মিট করলে তুমি পাবা। তো এখানে হচ্ছে এপ্লাই করতে হবে। তো এপ্লাই করার পরে ধরুন ওরা আমাকে দিল। আমি পেলাম ওদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমি এনরোলড হলাম। তো এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে? কনটেন্ট লিখতে হবে। কনটেন্ট লিখে আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করলাম। কি কনটেন্ট? ধরুন আমি লিখলাম যে বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার ইন ২০২৫। তো এই কনটেন্ট যদি আমার র‍্যাংক করে, এখান থেকে ধরুন আমার এই কনটেন্ট যারা পড়বে, ওইখানে মাঝে মাঝে হচ্ছে অ্যাফিলিয়েটের লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে কেউ যদি ওই প্রোডাক্টে যায় এবং সে যদি কিনে, তাহলে আমি কমিশন পাবো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম একেবারে সিম্পল অ্যাজ। তো এটাও ভালো একটা মাধ্যম এবং বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, হ্যাঁ? তারা হচ্ছে অনলি অ্যাফিলিয়েট মার্কেটিং করে $মিলিয়ন ইনকাম করে। আপনাকে দেখাই। মনেস্টার এরকম একটা কোম্পানি আছে সম্ভবত। বানানটা হয়তো ভুল হচ্ছে। মনস্টার ক্লো। ক্লো না? বানানটা বলুন তো একটু জি, ভাই? জি। CLAW। CLAW ওকে রাইট ইয়া। এই যে এটা হ্যাঁ, এরা কিন্তু এই যে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করে আরকি। দেখুন অ্যাফিলিয়েট মার্কেটিং করে এরা হিউজ মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর টাইকুন টাইপের ব্যাপার আরকি মার্কেটার এরা, হ্যাঁ? মানে এটা একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে আরো অনেক আছে। অনেক বড় কোম্পানি আছে যাদের হয়তো আমরা নামও জানি না। বাট আমি পরশুদিনই একজনের সাথে কথা হচ্ছিল। একটা জায়গায় নাকি ৫০ জনের মতো মানুষ কাজ করেন। সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে একটা কোম্পানি এবং প্রচুর পরিমাণ রেভিনিউ জেনারেট করেন ওরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। তার মানে মনে করেন যে এরা হচ্ছে 75% দিয়ে দিবে ফার্স্ট আ পারচেজ বা সেলিং যেটাই বলেন আপনি। তো ওইটা আপনি যদি মাসে ধরুন আমি যদি মাসে ১০০ টা সেল করে দিতে পারি এবং এদের প্রাইস কিন্তু অনেক বেশি। এই যে যেই VPS হোস্টিং গুলো আছে এটার প্রাইসিং কিন্তু অনেক বেশি হয়। মানে হিউজ অ্যামাউন্ট আরকি। বাট এইটা আমাদের যদিও ডিরেক্ট চ্যানেল না বাট যদি আমরা মার্কেটিং জানি তাহলে আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং এইটা ইউজ করে আমরা হচ্ছে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবো। বাট এটা হচ্ছে আমরা যখন কিভাবে আমরা মার্কেটিং করে খেতে পারি, করে খাওয়ার জন্য ওই প্রসেস গুলো আমরা যখন দেখব বা কি ধরনের ওয়ে আছে আসলে কি উপায়ে আমরা ডিজিটাল মার্কেটিং থেকে বা ডিজিটাল মার্কেটিং শিখে আমরা ইনকাম করতে পারি।
তখন হয়তো এটা আমরা দেখে ফেলবো বা তখন এটা আমাদের কাজে লাগবে। আপনারা কি আছেন নাকি নেই? হ্যাঁ, আছে, অসুবিধা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, এসইও নিয়ে আমরা বহুত আলোচনা করে ফেলেছি। এসইও কি অলরেডি আমরা এটা জানি। এটার আসলে আমাদের ডেফিনিশন এর সম্ভবত দরকার নেই। খুব ছোট্ট করে একটা আ লেখা আছে ইমপ্রুভিং ওয়েবসাইট ভিজিবিলিটি। তো আমরা দেখলাম যে আসলে ওয়েবসাইট ভিজিবিলিটি কিভাবে ইমপ্রুভ করে। আমরা সার্চ করেও দেখেছি। এখন কি ধরনের এসইও আসলে কি ধরনের হয়? একটা হচ্ছে ওয়ান পেজ এসইও। আমি একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ভিতরে অর্থাৎ ওয়েবসাইটের বিভিন্ন পেজেস এর জন্য আমরা যে এসইও করি বা কনটেন্ট অপটিমাইজ করে আমরা যে এসইও করি সেটাকে বলা হচ্ছে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও মিনস হচ্ছে ইনসাইড ইউর ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে আমরা যে এসইও করি সেটা হচ্ছে অন পেজ এসইও। আমি যদি একটু এক্সাম্পল দেই তাহলে ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটার হোম পেজ, ধরুন আমরা হোম পেজ ধরি। ওয়েবসাইটটা আসলে অনেকগুলো পেজেস এর সমষ্টি। তো ধরুন আমরা ধরুন হোম পেজ ধরি। ধরুন আমরা হোম পেজ ধরলাম। তো এই হোম পেজের একটা টাইটেল আছে। হোম পেজের একটা ইউআরএল আছে, মানে মূল যে ডোমেইন ওইটাই তো আমাদের হোম পেজ, মানে হচ্ছে রুট ডোমেইন। এরপরে আছে হচ্ছে ধরুন হেডিংস থাকবে, কনটেন্ট থাকবে। কনটেন্ট মিনস হচ্ছে আপনার এখানে টেক্সট থাকবে, ইমেজেস থাকবে, ভিডিওস থাকতে পারে, লিঙ্কস থাকবে, লিঙ্কস। হুম? তো এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা যখন ওই সার্চ ইঞ্জিনের যেই অ্যালগরিদম আছে সে অ্যালগরিদম অনুযায়ী যখন অপটিমাইজ করব, তখন হচ্ছে আসলে সেটা অন পেজ অপটিমাইজেশন। তার মানে কি আমি আমার ওয়েবসাইটের ভিতরে করছি, ভিতরে। অফ পেজ অপটিমাইজেশন কি? যখন আমি আমার এই যে একটা ওয়েবসাইট আছে এটার প্রচার বা প্রচারণা, এটা আমি ওয়েবসাইটের বাইরে করছি, তখন হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওতে আমরা আসলে মূলত কি করি? অফ পেজ এসইওতে ধরুন আপনি একটা পোস্ট লিখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং রিলেভেন্ট যেই আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটাকে আপনি জুড়ে দিয়েছেন। এটা যখন আপনি এই প্র্যাকটিস যখন আপনি করলেন, এটাও কিন্তু একটা অফ পেজ এসইওর একটা পার্ট। বাট অফ পেজ এসইওর অনেক কিছুই করা হয়। মূলত ধরুন গেস্ট পোস্টিং আমি যদি ধরি, তারপরে হচ্ছে আপনার ফোরাম-টোরাম টাইপের পোস্টিং বহু হতো। এখন আসলে এগুলো অনেক কিছু স্প্যামিং টাইপের হয়ে গিয়েছে এবং Google অনেক কিছুই কাউন্ট করে না বা অন্যান্য সার্চ ইঞ্জিন অনেক কিছুই কাউন্ট করে না। অফ পেজ এসইও এখন মূলত সেটি হচ্ছে যে আপনি ধরুন যদি পিআর রিলিজ, পেজ রিলিজ আরকি, যদি প্রেস, যদি আপনি প্রেস রিলিজ করতে পারেন এটা খুব ভালো কাজ করে। আপনি যদি গেস্ট ব্লগিং করতে পারেন এটা খুব ভালো কাজ করে। আপনি গেস্ট ব্লগিং করে যদি ওইখানে আপনার রিলেভেন্ট কনটেন্ট এর লিঙ্ক আপ যদি আপনি করতে পারেন সেটা খুব ভালো কাজ করে। আপনি আ ধরুন ওই যে পিডিএফ সাবমিশন টাইপের জিনিসপত্র যেখানে হচ্ছে আপনি আপনার কনটেন্ট গুলো লিঙ্ক আপ করবেন, সেইখান থেকে মানে যেটা মানুষের জন্য আসলে হেল্পফুল হবে। আমি শুধু করলে তো হবে না। এবং আপনি যেই লোকাল ডিরেক্টরি সাবমিশন টাইপের সাইট আছে। ধরুন আমি যদি এখানে যাই তাহলে লোকাল ডিরেক্টরি ওয়েবসাইট ইন বাংলাদেশ। আমি বাংলাদেশ দিয়ে ধরছি, ধরুন এই যে এখানে অনেকগুলো আছে 50। সো এইসব জায়গায় যদি আপনি লিস্টিং করেন, ওইটা ভালো কাজ করে। ওইটা ভালো কাজ করে ইন সেন্স অফ হচ্ছে আপনার লোকাল এসইওর ক্ষেত্রে ভালো কাজ করে। অন্যান্য এবং অফ পেজ এসইওর অ্যাসপেক্টেও এটা ভালো কাজ করে। এবং এখানে আরেকটা টুল আছে হচ্ছে Google মাই বিজনেস। এই যে Google মাই বিজনেস, এখানে হচ্ছে আপনি আপনার বিজনেসের যে লিস্টিং সেটিও কিন্তু করতে পারেন এবং এটি ভালো কাজ করে। তার মানে হচ্ছে যে আপনার আ একটা বিজনেস আছে, সেই বিজনেসের একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট বা সেই বিজনেসের যে ইনফরমেশন এটি আপনি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি যখন লিঙ্ক আপ করেন বা মানুষকে জানান, তখনই আসলে এটা অফ পেজ এসইও একেবারে সংক্ষেপে।
টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটটি আছে আপনার, এটি যখন আপনি পাবলিশ করলেন, তখন এই ওয়েবসাইটটা কিভাবে ইনডেক্স হবে গুগলে, এটির জন্য আপনার সাইট ম্যাপ করতে হবে, আপনার হচ্ছে স্কিমা তৈরি করতে হবে, হুম? কোন সার্চ ইঞ্জিনকে আপনি অ্যালাউ করবেন, কোনটাকে করবেন না। এগুলো যে robots.txt, এই যে বিষয়গুলো আপনি করেন না, এইগুলোই হচ্ছে টেকনিক্যাল এসইও বা এই বিষয়গুলো করতে হয়। তো টেকনিক্যাল এসইওর জন্য একটা খুব সুন্দর টুল আছে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। তো এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে হচ্ছে এই টেকনিক্যাল এসইওর যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি আসলে মোটামুটি। তো ধরুন আমি যদি এখানে যাই, আমি এখানে গেলাম। তো এখান থেকে আমরা অনেক কিছু অ্যানালাইসিস করতে পারবো। কি অ্যানালাইসিস করতে পারবো? সার্চ রেজাল্ট। তো এই যে এখানে কোন কিওয়ার্ড লিখে আসলে সবথেকে বেশি মানুষ আমার ওয়েবসাইটে আসে, সেটা আমি যেরকম দেখতে পারবো। পাশাপাশি ডিসকভার, এখান থেকে এই বিষয়টা কোন কান্ট্রিজ থেকে আসবে, কোন পেজেস। আচ্ছা, পেজেসে যদি আমি যাই, এখানে কোন পেজে আমার কি পরিমাণ কোনো প্রবলেম আছে কিনা। ধরুন এই যে এখানে যদি কোনো প্রবলেম থাকে, ওইটা শো করবে। সাইট ম্যাপটা আমার ঠিকঠাক করে আছে কিনা, এই যে এখানে আমরা সাইট ম্যাপটা সাবমিট করব। আমার কোনো আমি কোনো রিকোয়েস্ট, ধরুন আমি এমন চাচ্ছি যে আমার আগে 10টা পেজেস ছিল, এখন 5টা পেজেস হচ্ছে, ওই কনটেন্টগুলো আমি রিমুভ করে দিয়েছি, বাট ওই পেজেসগুলো আমি চাচ্ছি না যে সার্চ করলে লোকজন পাক। তো তখন আমি কি করব? এখান থেকে রিমুভ করা যায়, হ্যাঁ? তো এখানে অনেক কাজ করা যায় আরকি মোটামুটি, এবং অনেক কিছু আপনার ওয়েবসাইটে কোনো ইস্যু আছে কিনা আপনি সেটা এখানে দেখতে পারবেন। এই যে ধরুন এখানে আপনি রিপোর্ট-টিপোর্ট দেখতে পারবেন আরকি, কোনো ইস্যু-টিস্যু আছে কিনা। এই যে মোবাইল মোবাইলের হচ্ছে আপনার যে লোডিং স্পিড, হ্যাঁ? পারফরম্যান্স, এগুলো আপনি সুন্দর করে এখান থেকে দেখতে পারবেন যে সবকিছু ঠিকঠাক করে কাজ করছে কিনা বা কোনো এরর আছে কিনা। তো টেকনিক্যাল এসইও হচ্ছে ইম্পোর্টেন্ট, কারণ আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, সেটা হচ্ছে এরর ফ্রি বেস্ট পারফরম্যান্স, হ্যাঁ? এগুলো যদি আপনি দিতে যান, তাহলে হচ্ছে আপনাকে টেকনিক্যাল এসইওর দিকে অবশ্যই ফোকাস দিতে হবে। ওকে, পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, পিপিসি, যেটা আমরা বলছিলাম যে প্ল্যাটফর্ম কি? গুগল, স্পেশালি ফেসবুক আসলে না, বাট তারপরেও ফেসবুক আমরা দিয়ে রেখেছি যে যেন ফেসবুক নিয়ে একটু আলোচনা করা যায়। সো ফেসবুক অ্যাডসে আমরা যেটা করি, এইখানে যদি আপনি পিপিসি বলেন, তাহলে আসলে এইখানে খুব কম কাজই আছে যেটা আপনি ক্লিকের জন্য করেন। পিপিসিটা আসলে ইটস মানে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর হচ্ছে এই গুগল অ্যাডস বা যেখানে সার্চ অ্যাডস টাইপের জিনিসপত্র হয় সেখানে, হ্যাঁ? আর ফেসবুক অ্যাডস কি? ফেসবুক অ্যাডস এর আসলে মূলত স্ট্র্যাটেজিটা এইরকম না। ফেসবুক অ্যাডস মূলত কাজ করে কিভাবে? সেটা হচ্ছে যে ও রিচের জন্য টাকা কাটে, ইমপ্রেশনের জন্য টাকা কাটে। পাশাপাশি সে হচ্ছে কনভার্সন, এটার জন্য টাকা কাটে। ধরুন কনভার্সন, আমরা মেসেজ বলি, সেটাও কনভার্সন। যদি লিড আসে, সেটাও কনভার্সন। বা যদি একটা সেল হয়, সেটাও আসলে কনভার্সন। এবং মোটামুটি এই যে এই প্ল্যাটফর্মগুলো, গুগল বাদে, সবাই হচ্ছে ওই প্রসেসগুলোই ফলো করে। লাইক প্রথমে আসবে ইমপ্রেশন, রিচ, হ্যাঁ? এরপরে হচ্ছে আপনার ওই সিপিসিও সে দেখায় যে কস্ট পার অ্যাকুইজিশন কত, সেটাকে বলা হচ্ছে সিপিএ, হ্যাঁ? টিকটক, আমাদের দেশে টিকটক অ্যাডস অ্যালাউ না। টিকটক শপ, টিকটক শপ কিন্তু ব্যাপক জনপ্রিয় অন্যান্য দেশে, হ্যাঁ?
এবং TikTok অ্যাডস থেকে এই Google অ্যাডস, অন্য অ্যাডস থেকে TikTok অ্যাডসের কিন্তু কনভার্সন রেট অনেক বেশি, অনেক হাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা অলরেডি আলোচনা করেছি। কি প্ল্যাটফর্ম আছে এগুলো আসলে এই Facebook, Instagram, LinkedIn, Twitter, Pinterest, TikTok, YouTube এই টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা আপনারা জানেন এবং আরো অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে। যেমন চায়নাতে হচ্ছে Snapchat নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা ব্যাপক জনপ্রিয়। কনটেন্ট মার্কেটিং আসলে আমরা কিভাবে করতে পারি? কনটেন্ট মার্কেটিং আমরা আসলে এই যে ব্লগ পোস্ট যখন আমরা বলছি তখন আমাদের একটি ওয়েবসাইট লাগবে এবং স্পেশালি ওয়েবসাইটে ব্লগ নামে একটা সেগমেন্ট থাকবে। BLOG, সরি লেখাগুলো একটু ভালো হচ্ছে না। ধরুন একটা ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটে একটি ব্লগ সেকশন থাকবে, ব্লগ, এবং এইখানে আপনি বিভিন্ন ধরনের কনটেন্ট লিখবেন, হ্যাঁ? ধরুন আপনি টি-শার্ট বিক্রি করেন। বিভিন্ন ধরনের টি-শার্ট নিয়ে আপনি লিখতে পারেন, বা আপনাকে লিখতে হবে আসলে তখন। কারণ ওই ধরুন এইখানে যদি আমি যাই, পোস্ট দেখছিলাম। তো ব্লগ পোস্ট হচ্ছে যে কনটেন্ট আমরা মার্কেটিং যে করব, কতগুলো কনটেন্টেরও কতগুলো ফরম্যাট আছে এবং হচ্ছে প্ল্যাটফর্ম আছে। যেমন ব্লগ পোস্ট একসময় ব্যাপক রকমের জনপ্রিয় ছিল এবং এখনো জনপ্রিয়। এখন ধরুন আপনি টি-শার্টের বিজনেস করেন বা হোয়াটএভার, আপনি ওয়াটার পিউরিফায়ার বিক্রি করেন। তো আপনি যদি এভাবে লিখেন যে বেস্ট কোয়ালিটি টি-শার্টস ফর মেন। তো ধরুন এভাবে অনেক আসবে, হ্যাঁ? এই যে হোয়াট আর দ্য বেস্ট কোয়ালিটি টি-শার্ট ব্র্যান্ডস ফর মেন। এই যে ধরুন একটা এটা হচ্ছে একটা ব্লগ পোস্টের, বা হোয়াট টি-শার্ট ব্র্যান্ডস হ্যাজ দ্য বেস্ট কোয়ালিটি, ওকে? এইটা ধরুন একটা হচ্ছে কিওয়ার্ড, হুম? ধরুন আমি যদি এটা কপি করি বা আমি যদি নিচে যাই, এখানে কিছু আছে বাইং কিওয়ার্ড, কিছু আছে ইনফরমেটিভ টাইপের কিওয়ার্ড, ইনফরমেটিভ। সো এইগুলো হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। সো আমি এটা একটু যদি ওপেন করি, ওকে। তো এইটার উপরে যদি আপনি একটা কনটেন্ট লিখেন, তো এইটার কনটেন্ট লিখতে গেলে এটা আবার দেখতে হবে যে সার্চ ভলিউম বাংলাদেশের জন্য কত, মানে আপনি কোন কান্ট্রির জন্য কনটেন্ট লিখছেন বা আপনার আসলে টার্গেটেড কান্ট্রি বা রিজিয়ন কোনটা সেটা দেখে নিতে হবে। আহ, তো ধরুন আমি এটা দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে কনটেন্ট মার্কেটিংটা আসলে কিভাবে হয়, বা আমরা যখন আমরা ব্লগ পোস্টের কথা বলছি তখন আসলে কনটেন্টগুলো কিভাবে তৈরি হয়। তো ব্লগ পোস্টের এই কনটেন্টগুলো, এই ইনফরমেটিভ টাইপের কনটেন্টগুলো যারা প্রোডাক্ট বিক্রি করছেন তারা খুব বেশি পরিমাণে লিখতে পারেন। তাহলে যেটি হবে যে আপনি ফ্রিতে অনেক অডিয়েন্স পাবেন এবং ওই অডিয়েন্স থেকে অনেকে হচ্ছে আপনার ওই প্রোডাক্টগুলো কিনবে। তো কনটেন্ট মার্কেটিং এ ব্লগ পোস্টের গুরুত্ব খুবই বেশি। আর এখন তো ভিডিওর তো এখন জয়জয়কার অবস্থা। আপনি যদি বিভিন্ন ফরম্যাটের, বিভিন্ন টাইপের, বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিও আপনি তৈরি করতে পারেন। ধরুন আপনি যেকোনো বিজনেস করেন, সেই বিজনেসেরই আপনি আ বিভিন্ন একটা কনসেপ্টকে ভেঙে আপনি বিভিন্ন টাইপের ভিডিও যদি করতে পারেন, তাহলে সেটি হচ্ছে আপনার আ এই যে কনটেন্ট মার্কেটিং, এই ভিডিও তৈরির মাধ্যমে আপনি কনটেন্ট মার্কেটিংটা সুন্দর করে করতে পারবেন। এবং YouTube এ আমরা একটু দেখি যে কি পরিমাণ অডিয়েন্স আসলে প্রতি মাসে। আমরা একটু দেখি যে আসলে YouTube এ প্রতি মাসে কি পরিমাণ ভিজিটর। 28.5 বিলিয়ন ভিজিটরস প্রতি পার মান্থ ভিজিট করে। 28 বিলিয়ন। হুম? তার মানে YouTube এ যদি আপনি ভিডিও দেন,
প্রথম দিকে ভিউ হবে না, অল্প ২টা ৪টা ৫টা ১০টা এভাবে আপনি রেগুলার যদি দিতে থাকেন তাহলে যেটা হবে যে প্রচুর ভিউ হবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর কাস্টমার পাবেন, প্রচুর ক্লায়েন্টস পাবেন এবং আপনি মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন। ওইটা একটা ভিন্ন বিষয়। ওটা নিয়ে আমরা ইনকাম কোথা থেকে করা যায় ওইটা নিয়ে যখন আলোচনা করব তখন আমরা আসলে ওইগুলো নিয়ে আলোকপাত করব আশা করা যায় ইনশাআল্লাহ। ইনফোগ্রাফিক কি? ইনফোগ্রাফিক এই কনটেন্ট ধরুন ইনফোগ্রাফিক হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনটেন্ট আ যেটি হচ্ছে আপনি একটা অনেক বড় সাইজের একটা ইমেজের ভিতরে গ্রাফিক্যালি ইনফরমেশন যখন আপনি দেখান, তখন আসলে সেটা হয়ে যায় ইনফোগ্রাফিক। অর্থাৎ ইনফরমেশনগুলোকে আপনি যখন গ্রাফিক্যালি দেখান, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক এবং আ ইনফোগ্রাফিকও খুব ভালো কাজ করে। স্পেশালি এই ইনফোগ্রাফিক হচ্ছে সাবমিশন বা শেয়ারিং এর অনেক সাইট আছে লাইক Pinterest এবং এই টাইপের অনেক সাইট আছে যেখানে আ আপনি যেখানে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনি আপনার ব্লগ পোস্টের ভিতরেও কিন্তু ইনফোগ্রাফিক আপনি ইউজ করতে পারেন। পডকাস্ট এখন খুবই জনপ্রিয়। এখন আ ধরুন আপনি হচ্ছেন ফ্ল্যাট ফ্ল্যাট সেল করেন বা প্রপার্টি সেল করেন। যেখানে আপনি কি করতে পারেন? আপনি ওইটারই বিভিন্ন শাখা-প্রশাখা, বিভিন্ন সুবিধা-অসুবিধা, বিভিন্ন রকমের আ যেই আলোচনা সেটি আপনি করতে পারেন। তো আপনি কি করলেন? যে ধরুন আপনি স আ ৫০ ৫০ টি টপিকের উপর ৫০ টা পডকাস্ট করলেন। হ্যাঁ? বিভিন্ন এক্সপার্টদের সাথে করতে পারেন অথবা আপনি নিজে করতে পারেন অথবা আপনি আপনার কোনো একজন আ টিম মেম্বারের সাথে বা কলিগের সাথে করতে পারেন। কোম্পানির পক্ষ থেকে সেটি করতে পারেন। বিভিন্ন ফরমেট আসলে হতে পারে। তো এটি যখন আপনি করবেন, আ এইখানে হচ্ছে এই বিষয়গুলো মানুষ এখন খুব দেখে। মানে এই পডকাস্ট হচ্ছে এখন সবথেকে ট্রেন্ডিং জিনিস আরকি। এটা করতে পারেন। এটা করলে যেটা হবে যে এইটি করার মাধ্যমে আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের প্রসার অনেক ভালো করে আরকি করতে পারবেন এবং টার্গেটেড অডিয়েন্স এর কাছে এটি যাবে এবং এইখান থেকে যারা দেখবে তারা দেখার মাধ্যমে অনেকগুলো ব্যাপার ঘটবে। একটা হচ্ছে ট্রাস্টেবিলিটি বৃদ্ধি পাবে। আপনার রিচ বাড়বে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আপনাকে অনেক বেশি মানুষ চিনবে এবং আপনি ধীরে একটা রেপুটেড ব্র্যান্ডে আসলে পরিণত হবেন। মানে এই প্রসেসগুলো শুধু একটার মাধ্যমে না, এই প্রসেসগুলো ফলো করে ওয়ান বাই ওয়ান আপনি যদি ধীরে সামনে আগাতে থাকেন তাহলে আসলে সম্ভব। তো ডিজিটাল মার্কেটিং এর জন্য কি টুলস আছে? এসেনশিয়াল টুলস গুলো আসলে কি? আ ধরুন Google Analytics, Google Tag Manager হচ্ছে যে পার্ট অফ Google Analytics আছে। অ্যানালিটিক্যালি টুল একটা। বাট মাদার অফ অ্যানালাইটিক্স মানে Google এর যত অ্যানালিটিক্স আছে সবগুলোর মা হচ্ছে এটা। কারণ এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। যেমন আমি আপনাকে বলি Google Tag Manager সার্চ দিলাম। তো Google Tag Manager এর কাজটাকে আমি একটু সংক্ষেপে একটু আপনাদেরকে বলে আসি। সেটা হলো টুলগুলো আমরা একটু ওভারভিউ করব আরকি কিভাবে কাজ করে। তো ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে। হুম? এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো আমি দেখিয়েছিলাম যে ওয়েবসাইটের সাথে আপনি অনেকগুলো প্ল্যাটফর্মের কানেকশন বা কানেক্টিভিটি ঘটাবেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে Google Tag Manager, হ্যাঁ? যেটাকে বলা হচ্ছে GTM। আপনি যদি চান যে এক এক জায়গা থেকেই আপনি সব রকমের ইন্টিগ্রেশন আপনি ম্যানেজ করবেন, তখন হচ্ছে Google Tag Manager। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার Facebook আছে। Facebook এর সাথে আপনি আপনার ওয়েবসাইটটি ইন্টিগ্রেট করতে চান, তাহলে কি করবেন আপনি? এই Google Tag Manager আপনার এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড। আপনি খুব সহজেই যেকোনো প্ল্যাটফর্ম বা যেকোনো প্ল্যাটফর্মকে হচ্ছে Google Tag Manager এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন। এই টুলটি যদি আপনি ইউজ করেন, আপনি খুব সহজেই, খুব অল্প সময়ে ইন্টিগ্রেশন গুলো আসলে করতে পারবেন। তখন কি হবে? আপনার আ ওয়েব ডেভেলপারের কোনো হেল্প লাগবে না বা টেকনিক্যাল এই যে ব্যাকএন্ডে আপনার আ এই প্ল্যাটফর্ম গুলোর যেই
জাভাস্ক্রিপ্ট কোড আছে এগুলো বসানো-টসানো এইসব ঝামেলায় আপনাকে যেতে হবে না। আপনি খুব সহজেই ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন এবং নিজের মতো করে। হ্যাঁ? তো ধরুন এখানে Facebook আছে, LinkedIn আছে, Google Analytics আছে, Twitter আছে, এরপরে ধরুন হচ্ছে Pinterest আছে, TikTok আছে। তো এইগুলো আপনি ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। মানে হচ্ছে ট্যাগগুলোকে আপনি সেট আপ করবেন যে ম্যানেজারের মাধ্যমে সেটাই হচ্ছে Google ট্যাগ ম্যানেজার। তার মানে বিভিন্ন রকমের প্ল্যাটফর্মের সাথে আপনার ওয়েবসাইটটিকে ইন্টিগ্রেট করার যে ম্যানেজার সেটাই হচ্ছে Google ট্যাগ ম্যানেজার। খুবই সংক্ষেপ। Google Analytics কি? আমরা Google Analytics দেখেছি। Microsoft Clarity এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করার জন্য Microsoft Clarity থাকতে পারে। আমি একটু দেখি Microsoft Clarity ইনস্টল করা যদি থাকে তাহলে এখান থেকে আমি দেখিয়ে দিতে পারবো যে আসলে Microsoft Clarity ব্যাপারটা কি? এটা হচ্ছে হিট ম্যাপ জেনারেট করে আরকি। মানে আপনার ওয়েবসাইটে একজন আসলো, সে কোথায়, কোথায় ক্লিক করলো, সে কি, কি অ্যাক্টিভিটিস করলো সেগুলো আসলে হিট ম্যাপ আকারে থাকে। আমি দেখি একটু দেখানো যায় কিনা। Microsoft Clarity যে লিখে যদি আমি সার্চ দেই, আমি যদি ইমেজে চলে যাই, এখানে লগইন করতে একটু সময় লাগছে। তাহলে আমি যদি একটা ইমেজ ওপেন করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। খুব একটা বোঝা যাচ্ছে না। ইমেজ কোয়ালিটি ইজ নট গুড। আচ্ছা আমি এখানে হয়তো লগইন করেছি। ওকে। এখানে আছে। ধরুন আমি যদি এটাতে যাই। সরি নেট খুবই স্লো। আমি যদি হিট ম্যাপে যাই। ধরুন আমি এখানে গেলাম। একটা ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স এনহ্যান্স করার জন্য এই Google Clarity টাইপের যেই অ্যানালাইটিক্যাল টুল আছে এগুলো খুবই হেল্পফুল। অর্থাৎ আপনার ওয়েবসাইটে এসে ভিজিটররা কোথায়, কোথায় প্রবলেম ফেস করছে বা তারা কোথা থেকে আসলে ফিরে ব্যাক করে চলে যাচ্ছে প্রোডাক্ট না কিনে বা সার্ভিস না কিনে, সেগুলো আপনি এই টুলের মাধ্যমে হচ্ছে মেজার করতে পারবেন। এটাই হচ্ছে এই টুলের মূল আসলে প্রতিপাদ্য বিষয়। তো এটা লোড হচ্ছে না। আমি যেটা করব সেটা হলো যে এখান থেকে একটু বের হয়ে যাব। এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে যে এইভাবে দেখাবে আরকি আসলে। এই যে এটাকেই বলা হচ্ছে হিট ম্যাপ। মানে একটা ম্যাপ যেটা দেখাবে কোথায়, কোথায় হিট কম, কোথায় হিট বেশি আসলে। হ্যাঁ? হিট যেখানে বেশি সেখানে হচ্ছে মানুষ বেশি ক্লিক করেছে এবং আ যেখানে কম সেখানে হচ্ছে মানুষ কম ক্লিক করেছে। আর যেখানে হিট বেশি এগুলো আসলে বাটন, বাটন টাইপের জিনিসপত্র যেখানে মানুষ বেশি ক্লিক করেছে। দেখুন এখানে ২ টো বাটন আছে। ২ টো বাটনের কোন বাটনে বেশি ক্লিক হয়েছে, কোন বাটনে কম হয়েছে এগুলো দেখাচ্ছে এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখাবে যে এখান থেকে সে ক্লিক করে কোথায় গিয়েছে এবং এটার ভিডিও রেকর্ড থাকে, হ্যাঁ? আপনি সেই ভিডিওটাও দেখতে পারবেন যে একজন ইউজার সে আসলে কোথা থেকে ক্লিক করে সে কোথায় গিয়েছে, সে কি, কি এক্টিভিটিস করেছে সবকিছু আসলে দেখা যাবে। এখানে আমরা লাস্ট আ 3 ডেইস এর আমরা ডেটা দেখছি এখানে। ৮২ জন মানুষ ওয়েবসাইটটি ভিজিট করেছে লাস্ট 3 ডেইজ এ এবং ১৫২ টি ক্লিক করেছে। সে এখান থেকে আমরা দেখতে পারবো যে কোথায়, কোথায় সে সবথেকে বেশি ক্লিক করেছে, কোনটাকে সে ক্লিক করেছে ৫ টি। এরপরে যে বাটন ক্লিক কোথায়, কোথায় আসলে হয়েছে, অ্যাবাউট আস, হোম পেজ, প্রোডাক্ট দেখেছে সে সার্ভিসেস। এখানে হচ্ছে ১৯ টি ক্লিক সম্ভবত হয়েছে। ওকে। এখান থেকে আমরা ভিডিও দেখতে পারবো। যে এখানে ওপেন করলে ভিউ রেকর্ডিংস আমরা রেকর্ডিংটা দেখতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা খুব সুন্দর করে আ Microsoft Clarity দিয়ে আমরা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করতে পারি। Google সার্চ কনসোল কি সেটি আমরা দেখেছি। Facebook অ্যাডস আপনারা অনেকেই হয়তো Facebook এ অ্যাড রান করেছেন। তো Facebook এ আমরা অ্যাড রান করতে পারি এবং আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। LinkedIn অ্যাডস
LinkedIn এ অ্যাড চালানো যায় এবং LinkedIn এও সব ধরনের অ্যাডই চালানো যায়। সাম্প্রতিক সময়ে LinkedIn ভিডিওতে খুবই জোর দিয়েছে এবং সে কিন্তু এখন ভিডিওর জন্য আলাদা সেকশনই দেখবেন আছে এবং সেখানে খুব সুন্দর করে ভিডিও-টিডিও পোস্ট করা যায়। আপনাদের যাদের LinkedIn এ যারা অ্যাক্টিভ আপনারা Facebook এর পাশাপাশি LinkedIn এও ভিডিও দিয়েন আরকি। TikTok এও একটা চালানো যায়। এই হটসুইটটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। অর্থাৎ ধরুন আপনার একটি বিজনেস আপনি ফেসবুকেও আপনি কনটেন্ট পাবলিশ করেন, LinkedIn এও করেন, Twitter এও করেন, সব জায়গায় করেন। তো আপনি যদি এরকম একটা টুল যদি ইউজ করেন, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে আপনি একটি পোস্ট আপনি এই টুলের মাধ্যমে সবগুলো প্ল্যাটফর্মে একসাথে আপনি দিয়ে দিতে পারবেন। তার মানে হচ্ছে আপনার সময় কিন্তু বেঁচে যাবে। SEMrush হচ্ছে SEO র একটা টুল যেটার মাধ্যমে SEO র যত রকমের অ্যানালাইসিস, পোস্টমর্টেম সবকিছু আসলে করা যায়। Canva আ খুবই একটা গুরুত্বপূর্ণ টুল যারা ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করেন তাদের জন্য, যারা হচ্ছে নিজেদের কাজ আসলে নিজেরা করেন, যার কোনো টিম নেই, এই টাইপের মানুষদের জন্য Canva অনেক হেল্পফুল। কারণ আপনি Canva থেকে সবকিছু আপনি নিজে করে ফেলতে পারবেন। এখানে প্রি-ডিফাইন্ড টেমপ্লেটস আছে। আ ওইগুলো ইউজ করে আপনি করতে পারবেন এবং আপনি সব করতে পারবেন এখানে। গ্রাফিক্স ডিজাইনের, ভিডিও এডিটিং এর সবকিছু এখানে আসলে মোটামুটি করতে পারবেন। ভিডিও এডিটিং এর অ্যাডভান্স জিনিসপত্র নেই। বাট আপনাকে মানে থেকে না থেকে চলার জন্য যেটুকু প্রয়োজন আপনি এখানে আসলে করতে পারবেন। MailerLite হচ্ছে ইমেইল মার্কেটিং এর একটা টুল। আমরা যখন ইমেইল মার্কেটিং করব এই সবগুলোই কিন্তু আমরা দেখব আসলে আমাদের, এবং অন্যান্য আরো অনেক টুল আমরা দেখব আমাদের কোর্সে। ইমেইল মার্কেটিং আমরা অলরেডি ইমেইল মার্কেটিং নিয়ে আলোচনা করেছি। আমরা পার্সোনালাইজেশন নিয়ে আলোচনা করেছি। সেগমেন্টেশন কিভাবে করা হয় আমরা যখন অটোমেশন করি। টেস্টিং অ্যান্ড অপটিমাইজেশন অর্থাৎ আমি বলেছিলাম যে এই সেট অফ ক্যাম্পেইন আমরা তৈরি করব। ধরুন আমি প্ল্যান করলাম যে আমার এই ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস ধরুন আমি টার্গেট করলাম যে ২০২৫ সালে ডিজিটাল মার্কেটিং থেকে আমি ৳২০,০০,০০০ ইনকাম করব। মানে প্রফিট জেনারেট করব। রেভিনিউ না, প্রফিট। নেট প্রফিট আমি ৳২০,০০,০০০ হচ্ছে আমি আ ধরেন হচ্ছে ৳২০,০০,০০০ কি করব? প্রফিট আমি এখান থেকে জেনারেট করব। তাহলে আমার কি হবে? তখন হচ্ছে আমাকে ধরুন আমি তখন কি করলাম যে ৩০ টা ইমেইলের ধরুন আমি ৩ টা ইমেইল ক্যাম্পেইন সেট আপ করলাম যেখানে হচ্ছে একেকটা ইমেইল ক্যাম্পেইনে আমার ১০ টা করে কনটেন্ট থাকবে। অর্থাৎ ১০ টা করে ইমেইল থাকবে। সেইখানে যে টেস্টিং, অপটিমাইজেশন আমি ওই ধাপে হচ্ছে প্রসেসগুলো ফলো করে ফেলব। হুম? এবং এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে আপনি পার্সোনালাইজেশন করবেন, সেগমেন্টেশন করবেন। আমি যেমন বলেছিলাম যে ধরুন আপনি সেগমেন্ট করলেন যে আ ই-কমার্স প্ল্যাটফর্ম কারা? তারপরে হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে কারা? মানে কাদের আসলে এই ডিজিটাল মার্কেটিংটা লাগবে? এরপরে ধরুন হচ্ছে যে আপনার Apple প্রোডাক্টস নিয়ে কাজ করে কারা, হ্যাঁ? আ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কাজ করে কারা? না আমি সেগমেন্টেশন করতে পারি বিভিন্নভাবে যেন আমি আমার যে অডিয়েন্স আছে তাদেরকে ক্লাসিফাই করতে পারি, হ্যাঁ? ক্লাসিফিকেশন যদি আমি করতে পারি তাহলে আমি এই ভ্যালু সেট করতে পারবো যে যারা Apple প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে আমি বেশি চার্জ করতে পারবো। কারণ ওদের প্রোডাক্টের দাম অনেক বেশি। একটা প্রোডাক্ট বিক্রি করলে হয়তো ওরা বেশি প্রফিট করতে পারে। আর যারা ৳১০,০০০ র একটা ডিভাইস বিক্রি করে ওরা হয়তো বেশি প্রফিট করতে পারে না। ব্যাপারটা এরকম। ইফেক্টিভ ডিজিটাল মার্কেটিং টেকনিকস আমরা মোটামুটি এগুলো অলরেডি আলোচনা করে ফেলেছি যে কনটেন্ট ক্রিয়েশন আমাদেরকে কি করতে হবে। ধরুন আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর ইফেক্টিভ টেকনিক যদি আমরা বলি, আমরা ১ম হচ্ছে কনটেন্ট আমরা ক্রিয়েট করব। হুম? আ এনগেজিং এবং রিলেভেন্ট কনটেন্ট অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন ওইটার সাথে রিলেভেন্ট রেখে কিন্তু আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। SEO র বেস্ট প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে যে কিওয়ার্ড, তারপরে হচ্ছে অন পেজ, অফ পেজ টেকনিক্যাল যে বিষয়গুলো বলেছি সবগুলো ইমপ্লিমেন্ট হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্ট্র্যাটেজি অবশ্যই আমাদেরকে তৈরি করে সামনে আগাতে হবে এবং সেই কনটেন্ট গুলোই আমরা তৈরি করব যেগুলো অডিয়েন্স আসলে এনগেজ হয়। A/B টেস্টিং কখন আমরা বলছি? আমরা যখন ক্যাম্পেইন সেটআপ করি তখন আসলে ২ টা ক্যাম্পেইন সেটআপ করি। একটা হচ্ছে A, একটা হচ্ছে B। আমরা কি করি এক্ষেত্রে? সামটাইমস আমরা হচ্ছে অ্যা অডিয়েন্স সেম রাখি,
ক্রিয়েটিভস হচ্ছে চেঞ্জ করে দেই এবং কিছু, কিছু সময় আমরা ক্রিয়েটিভ ডিফারেন্ট করি, অডিয়েন্স ডিফারেন্ট করি। এরকম আরকি। মানে বিভিন্নভাবে যে টেস্টিং করা হয় সেটা হচ্ছে A/B টেস্টিং। হ্যাঁ? মনিটরিং আমরা কিভাবে করি? আমি অলরেডি দেখিয়েছি যে কিভাবে আমরা অ্যানালিটিক্যাল টুলগুলো ইউজ করে আমরা ট্র্যাক এবং ট্র্যাকিং করতে পারি, মনিটরিং করতে পারি, আমরা ইমপ্রুভ করতে পারি। মানে হচ্ছে আমরা মেজার করতে পারি এবং সেটাকে ইমপ্রুভ করতে পারি। ডিজিটাল মার্কেটিং এর AI ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ এখন কিন্তু AI দিয়ে আমরা অনেক কিছু করে ফেলতে পারি। লাইক আমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করতে পারি। ChatGPT তো আপনারা সবাই ইউজ করেন, তাই না? জি। আচ্ছা, আপনারা কি আছেন? আমার কাছে মনে হচ্ছিল যে কি ব্যাপার? আমি কি একাই কথা বলছি? নাকি আছে আসলে সবাই? না, আছে কথা বলছেন প্লিজ। তো ধরুন আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ ধরুন আমি একটু ChatGPT তে যাই। আমি মনে হয় ChatGPT প্রচুর ইউজ করি। অনেক ইউজ করা হয় আরকি। এখন মেইন টুল হচ্ছে ChatGPT। এখন Google এ সার্চ করার আগে সার্চ করি হচ্ছে ChatGPT তে। ধরুন আমি যদি এরকম বলি যে ফ্ল্যাট প্রাইস ধরুন আমি এটা লিখলাম, হ্যাঁ? ও এখন কি করবে? ও আরো অনেক কিওয়ার্ড আমাকে সাজেস্ট করবে। বুঝতে পেরেছেন? এই যে কিওয়ার্ড কিন্তু সে সাজেস্ট করছে। আমি যদি ওকে বলি যে উইথ সার্চ ভলিউম সে যেটা করবে সে আগে করতো সার্চ ভলিউম। এখন ওই দুঃসাহস আর দেখায় না। মানে সার্চ ভলিউমটা এখন করছে না। বাট এইখানে সার্চ ভলিউম নিলে লাভ হবে না। মানে রিলেভেন্ট হবে না আরকি ব্যাপারটা। লজিক্যাল হবে না। তো এই যে দেখুন আমাকে অনেক কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করেছে। আমি যদি ওকে বলি যে ক্রিয়েট কনটেন্ট ক্যালেন্ডার ফর জানুয়ারি। মানে আমি দেখাচ্ছি যে আসলে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা কিভাবে সুন্দর করে AI ইউজ করে আমরা আমাদের কাজগুলোকে অনেক সহজ করে ফেলতে পারি। দেখুন এভাবে কিন্তু সে আপনাকে এই যে সুন্দর করে একটা কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করে দিবে। আপনি চাইলেই এরকম কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করে এবং আপনি এরপরে ওইটাকে মডিফাই করে নিতে পারেন। প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স আপনি করতে পারেন আরকি। আপনি একটা কিছু মার্কেটে আনতে চাচ্ছেন বা কোনো একটা সার্ভিস আনতে চাচ্ছেন, আপনি ওইটাকে প্রেডিক্টিভ অ্যানালাইসিস আসলে করতে পারেন। তো কি, কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি শুধু আমরা মানে এভাবে লিখে টিখে জানার জন্যই মেলি, না অন্য কোনো পারপাসেও ডিজিটাল মার্কেটিং হেল্প করেও? হ্যাঁ, সবকিছু হেল্প করবে তো আপনাকে। ধরুন আপনি ওকে বলে দিলেন যে ধরুন আপনি বললেন write a schema for FAQ. ঠিক আছে? আপনি এই যে দেখুন আপনাকে এই যে FAQ এর স্কিম আপনাকে লিখে দিচ্ছে সে। আপনি এখানে কি করবেন শুধু এই যে কোয়েশ্চেনটা চেঞ্জ করবেন আর আনসারটা চেঞ্জ করবেন। করে আপনি এটা যদি আপনার ওয়েবসাইটে Google ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি সেট করে দেন তাহলে কিন্তু এটা কাজ করবে আরকি। তো আপনি যেকোনো ওকে। কিছু করতে পারেন। আ এই টুলের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং এর বা অন্য যেকোনো কিছুর অনেক কিছু এনালাইসিস করা যায় আরকি ইন ডেপথ এ। স্পেশালি মার্কেটিং এর আপনি অনেক কিছু এখান থেকে করতে পারবেন। অনেক কিছু মানে অনেক কিছু। মানে এটা জীবনকে অনেক সহজ করে দিয়েছে। Jasper AI এটা একটা আছে। এটা দিয়েও অনেক কিছু করা যায়। HubSpot AI বাট ChatGPT চ্যাটজিপিটি মোস্ট ইউজড। রাইট। ChatGPT থাকলে আসলে আর অন্য কোনো কিছু ওভাবে প্রয়োজন হয় না। ChatGPT র প্রিমিয়াম আছে।
তো ওটা যদি আপনি $20 যদি আপনি নিয়ে নেন, তাহলে আপনি ইমেজ-টিমেজ অনেক কিছু জেনারেট করতে পারবেন এবং খুবই ইফেক্টিভলি ইউজ করতে পারবেন। অনেক সময় বেঁচে যাবে। এবং আপনি চাইলে আপনার ওয়েবসাইটের অডিট-টডিটও করিয়ে নিতে পারেন। ওইখানে কাস্টম জিপিটি তৈরি করা যায়। অনেক সুবিধা আছে আরকি। তো ChatGPT অনেক হিউজ একটা জিনিস। এই মুহূর্তে মোটামুটি 3.8 বিলিয়ন মানুষ ওয়ার্লড ওয়াইড এই ChatGPT ইউজ করে। তো আমি যে এক্সটেনশনটি ইউজ করছি এটা হচ্ছে এটা, দাঁড়ান আমি একটু দেখাই আপনাদেরকে। সিমিলার ওয়েব, হ্যাঁ? তো সিমিলার ওয়েব এই এক্সটেনশনটা যদি আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার ইউজ করেন, অন্যান্য ব্রাউজারের জন্য সম্ভবত আছে। যেমন এখানে দেখুন আ ফায়ারফক্স, এজ। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে খুব সহজেই আপনারা দেখতে পারবেন যে কোন ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর প্রতি মাসে আসে। তো ডিজিটাল মার্কেটিং এখন ওয়েব থেকে জি। তো ডিজিটাল মার্কেটিং এর এখন ট্রেন্ডস আসলে কি? এআই মার্কেটিং এর অনেক ট্রেন্ডস এখন চলছে। কারণ ভিডিও কনটেন্ট, আপনারা জানেন যে ভিডিও কনটেন্ট ব্যাপক রকমের জনপ্রিয়তা পেয়েছে এবং মানুষ এখন ভিডিও, আপনার কথা বা আমার কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু লেখার থেকে এখন ভিডিও আমরা বেশি পছন্দ করি, বা ইমেজ থেকে আমরা ভিডিও এখন দেখতে বেশি, আমাদের চোখ আসলে বেশি স্বস্তি অনুভব করে, হ্যাঁ? আর ভয়েস সার্চ এর কথা আমি ১ম এই বলেছিলাম এই ক্লাসের শুরুতে, যে ভয়েস সার্চ অনেক জনপ্রিয় অলরেডি হয়ে গিয়েছে এবং জনপ্রিয় হচ্ছে, আরো জনপ্রিয় হবে সামনে। তো ভয়েস সার্চ অপ্টিমাইজেশন এর জন্য আ যে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন আমরা বলছি, তো এখন ওইটার একটা পার্ট হচ্ছে ভয়েস সার্চ অপ্টিমাইজেশন, এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও একটা ট্রেন্ডিং একটা জিনিস। কমন মিস্টেক আমরা কি করি ডিজিটাল মার্কেটিং এ? সেটা হচ্ছে আমরা ইগনোর করি অ্যানালাইটিক্সকে। যেমন অ্যানালাইটিক্স এ ঢুকে দেখাচ্ছিলাম যে আসলে কিভাবে আমরা মেজার করব, বা মেজার যদি আমি না করতে পারি তাহলে আমি ইমপ্রুভ করতে পারব না। আমাকে আগে মেজার করতে পারতে হবে। তো মেজার করার জন্য আমরা যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল যে টুলস গুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা উচিত। এরপরে হচ্ছে এনালাইসিস গুলো করা উচিত যে আমার আসলে ওয়েবসাইটের কোথায় কি প্রবলেম হচ্ছে বা কোথায় কি প্রবলেম আছে। আমার অডিয়েন্স কি আদৌ আমার ওয়েবসাইট ভিজিট করে তা আমার যেই পারপাস, প্রোডাক্ট বা সার্ভিস সেল করা বা ইনফরমেশন প্রোভাইড করা, সেটা আসলে তারা খুব সুন্দর করে তাদের যেই গোল সেটা তারা ফুলফিল করতে পারছে কিনা আমার ওয়েবসাইটের মাধ্যমে, সেটা কিন্তু আমাকে এনালাইসিস করেই কিন্তু ওই টুলগুলোর মাধ্যমে বের করতে হবে। কনসিস্টেন্সি আসলে আমরা ধরে রাখতে পারি না। ধরুন আমি আ একটা, আমার কনটেন্ট যদি ক্যালেন্ডার না থাকে, আমি এসইওর, আমার ওয়েবসাইট নিয়ে আমি এসইওর কাজ করব। আমার অবশ্যই একটা কনটেন্ট ক্যালেন্ডার থাকতে হবে। আমার একটা প্ল্যান থাকতে হবে যেটি হচ্ছে আমাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হেল্প করবে। বা আমি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছি, আমি পেইড মার্কেটিং করছি, এবং পেইড মার্কেটিং কিন্তু শেষ না। আপনাকে অবশ্যই অর্গানিক মার্কেটিং করতে হবে। কারণ অর্গানিক মার্কেটিং যদি আপনি না করেন, আপনার অডিয়েন্সকে আপনি দিন শেষে আসলে ধরে রাখতে পারবেন না। তো এই যে কনসিস্টেন্সি ধরে রাখা, এটার জন্য প্রপার প্ল্যানিং দরকার, স্ট্র্যাটেজি দরকার, এবং সেটা করে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। কনসিস্টেন্সি ধরে না রেখে যদি আমি আজকে একদিনে ১০টা ব্লগ পাবলিশ করে ফেললাম, একদিনে ১০টা ভিডিও পাবলিশ করলাম, একদিনে ৫টা অ্যাড রান করে আমার আর সারা বছর খোঁজ নেই, তাহলে কিন্তু আসলে এই মার্কেটিং আসলে কোনো কাজে লাগবে না। ওই টাকাটা আসলে জলে, হ্যাঁ? পোর টার্গেটিং। আমরা যখন টার্গেটিং করব, আমাদেরকে হচ্ছে একটা অবশ্যই সেলস ফানেলিং এর মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হবে, এবং টার্গেটিংটা যেন সুন্দর হয়। টার্গেটিংটা যেন আমি, যে আমার ক্রেতা তাকে যেন আমি করি, সেটাও সে নিশ্চিত করতে হবে। সেটা যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলেই দিন শেষে হচ্ছে আমি যে মার্কেটিং করব সেটা আসলে সফলতার মুখ দেখবে। মেজার আমরা কিভাবে করতে পারি? ওয়েবসাইট ট্রাফিক, কনভার্সন রেটস, ROI, এগুলো আমরা অলরেডি কিছুটা দেখেছি। Google Analytics বা Microsoft Clarity তো খুব একটা বেশি আমরা দেখতে পারিনি নেটের সমস্যার কারণে, বা আমাদের আজকে আসলে এত বিশদভাবে দেখাও আসলে সম্ভব না। তো আমরা যদি রিক্যাপ করি, আজকে আসলে আমরা এই জিনিসগুলো আজকের এই ক্লাসে দেখেছি। এই যে ডিজিটাল মার্কেটিং কি, ইম্পোর্টেন্স কি, ওভারভিউ, এসেনশিয়াল টুলস, টেকনিকস, AI ইন ডিজিটাল মার্কেটিং, এগুলো আমরা দেখেছি। এবং নেক্সট ক্লাসে আমরা যেটি দেখব সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস ইন ডিজিটাল মার্কেটিং। এটা আমরা আসলে
আগামী ক্লাসে হচ্ছে এই বিষয় নিয়ে আমরা দেখব, কথা বলব এবং আমরা জানব।